আজকে আমরা পড়বো হায়ার ম্যাথের সেকেন্ড পেপারে কনিক্স চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটা পড়ার আগে আমাদের মোটামুটি সরলরেখার বৃত্ত সম্পর্কিত জ্ঞানটা থাকে ইম্পর্টেন্ট, যেটা আমরা ফার্স্ট পেপারে পড়ছি অলরেডি। তো যাই হোক, আমরা ক্লাস শুরু করি। আচ্ছা, কনিক্স কনিক্স জিনিসটা আসলে কি? কনিক্স বলতে আমরা যে কোনো জিওমেট্রিক্যাল শেপকে বুঝবো, তবে আমরা বেসিক্যালি পাঁচটা কনিক্স নিয়ে আলোচনা করবো। কোথায়? আমাদের এই যে এইচএসসি তে আমরা বেসিক্যালি পাঁচটা কনিক্স নিয়ে আলোচনা করি, যার মধ্যে সরলরেখা আর বৃত্তটা আমরা ফার্স্ট পেপারে কমপ্লিট করছি। সেকেন্ড পেপারের কনিক্স আমরা পরাবৃত্ত, উপবৃত্ত আর অধিবৃত্ত নিয়ে আলোচনা করব। তো বেসিক্যালি কনিক্স এর কথা আসলে একটা জিনিস আছে, সেটা হচ্ছে উৎকেন্দ্রিকতা, যেটাকে আমরা ই দ্বারা প্রকাশ করি। এটা উৎকেন্দ্রিকতা বা এই উৎকেন্দ্রিকতা জিনিসটা হলো আসলে দূরত্বের অনুপাত। দূরত্বের অনুপাত। তো এই বিভিন্ন ধরনের যে কনিক্স আছে, বেসিক্যালি পাঁচটা কনিক্স এর কথা যদি আমরা বলি, তো এদের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা আলাদা ধরনের হয়। তবে একটা জিনিস মাথায় রাখবো, যে প্রত্যেকটা কনিক্স এর জন্য এই উৎকেন্দ্রিকতা অলওয়েজ ফিক্সড থাকবে বা কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে? তো এখন যদি আমরা সরল রেখার কথা বলি, রেখার ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা এর মান হচ্ছে ইনফিনিটি। ঠিক আছে? ইনফিনিটি। বৃত্তের ক্ষেত্রে বৃত্তের ক্ষেত্রে এর ভ্যালু জিরো। এর ভ্যালু জিরো। কেন হচ্ছে সেটা আমরা একটু পর বলতেছি, বাট আপাতত এগুলো আমরা মাথায় রাখবো। পরাবৃত্তের ক্ষেত্রে এর ভ্যালু ওয়ান। উপবৃত্তের জন্য আরেকটা জিনিস, যেহেতু উৎকেন্দ্রিকতা কি বলছি, দূরত্বের অনুপাত, তো দূরত্ব কখনো কি হয় না, নেগেটিভ হয় না। সো উৎকেন্দ্রিকতাও কি হবে না, কখনোই নেগেটিভ হবে না। এটা আমরা মাথায় রাখবো কি, যে উৎকেন্দ্রিকতা যেহেতু কি দূরত্বের অনুপাত, তো এটা কখনোই কি হবে না, নেগেটিভ হবে না। তো উপবৃত্তের জন্য উৎকেন্দ্রিকতা হয় একের থেকে কম আর শূন্যর থেকে বড়। শূন্যর থেকে বড়, একের থেকে ছোট। আর অধিবৃত্তের জন্য উৎকেন্দ্রিকতা হয় সবসময় কি, সবসময় এক থেকে বড়। এক থেকে বড়, অর্থাৎ এর ভ্যালু এক থেকে বড়। কি কি হইলো? যদি সরল রেখা হয়, এক জোড়া সরল রেখা হয়, একটা সরল রেখা না, কনিক্স হিসেবে যখন আমরা পড়বো তখন আমরা অলওয়েজ কি এক জোড়া সরল রেখা নিয়ে আলোচনা করব। তো এক জোড়া সরল রেখার জন্য উৎকেন্দ্রিকতার ভ্যালু কি হয়, ইনফিনিটি। বৃত্তের জন্য কি হয়, জিরো। পরাবৃত্তের জন্য ওয়ান। উপবৃত্তের জন্য শূন্য থেকে বড়, এক থেকে ছোট। আর অধিবৃত্তের জন্য এক থেকে বড়। এখন কথা হলো, এই তিনটা জিনিস কিভাবে হয় এটা আমরা সামনে দেখব। বাট এই দুইটা জিনিসের কথা নিয়ে যদি আমরা বলি, আমরা যখন সরল রেখা পড়তেছি, এক জোড়া সরল রেখা, তো এক জোড়া সরল রেখা কি করে, অলওয়েজ কি দুজন থেকে দুজন কি দূরে সরে যেতে থাকে না? অলওয়েজ কি দূরে সরে যেতে থাকে না? তার মানে কি এই দূরত্বের অনুপাতটা কি ইনফিনিটি পর্যন্ত হইতে পারে না। এই জন্য বলা হয় যে এক জোড়া সরল রেখার উৎকেন্দ্রিকতা হচ্ছে অসীম বা ইনফিনিটি পর্যন্ত। আর বৃত্তের জন্য কি হয় বলতো, বৃত্তে কি করে বলো, একটা বিন্দুকে কেন্দ্র করে সবসময় কি ফিক্সড দূরত্ব বজায় রেখে মানে মানে ফিক্সড দূরত্ব বজায় রেখে আরেকটা বিন্দু কি অতিক্রম করতে থাকে। তো এইটাকে আমরা বৃত্ত বলি না? তার মানে এখানে দূরত্বটা কি ফিক্স না? এই দূরত্ব বা ব্যাসার্ধটা কি ফিক্সড না? তো এটা ফিক্সড হওয়ার কারণে কি হয়, দূরত্বের অনুপাত থাকে না কোনো। ঠিক আছে? তো এটা আসলে এই জন্য এটাকে বলা হয় কি জিরো। ওকে? আচ্ছা। আচ্ছা, এখন আমরা সামনের দিকে যাই। এখন আমরা সামনের দিকে যাই। Okay. তো এখানে বলছে দেখো, উৎকেন্দ্রিকতা ই এর জন্য ই এর একটা শর্ত দিছে, শূন্য থেকে বড়, এক থেকে ছোট হলে সঞ্চারপথ কি হবে। আচ্ছা, সঞ্চারপথ বলতে আমি এর আগেও বলছিলাম, যখন আমি সরলরেখা পড়াইছিলাম তোমাদেরকে, সঞ্চার পথ বলতে কি বোঝায়, একটা বিন্দুর চলার পথকে কি বলা হয়, সঞ্চার পথ বলা হয়। একটা বিন্দু যে যে পথ দিয়ে অতিক্রম করবে সেটাকে ওই বিন্দুর সঞ্চার পথ বলা হয়। তো বেসিক্যালি যখন আমরা একটা বিন্দুর চলার পথ নিয়ে আলোচনা করি, একটা বিন্দু যখন আমাদের কি জ্যামিতিতে চলে, সেটা কি করে, একটা শেপ বা আকৃতি গঠন করে। ঠিক আছে? তো বেসিক্যালি সঞ্চার পথ বলতে কি, একটা কনিক্সকেই বোঝাচ্ছে। একটা কনিক্সকেই বোঝাচ্ছে। তার মানে কথা হলো দেখো, এখানে বলে দিচ্ছে উৎকেন্দ্রিকতা ই এর জন্য কনিক্স কোনটা হবে, তাই বুঝছো? তো কনিক্স তার মানে কি হবে, জিরো থেকে বড় আর এক থেকে ছোট হলে কোনটা পাওয়া যায়, আমরা কিছুক্ষণ আগে শিখছি। কোনটা পাওয়া যায়, উপবৃত্ত না? উপবৃত্ত। ওকে? এটা একদম কি মুখস্থ টাইপের জিনিস, একদম মুখস্থ টাইপের জিনিস। আচ্ছা, এখন কনিক্স কে প্রকাশ করার জন্য একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ আছে, সেটা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। তো এই শর্তটা যারা পূরণ করবে, যে কোনো ভাবে করুক,
এই শর্তটাকে যারা পূরণ করবে বা এই সমীকরণের আকৃতিতে যেগুলা যাকেই লেখা যাবে সেটা কি হবে বলতো, একটা কনিক সব। তো এখন কথা হইলো ধরো এই যে এখানে কি প্রত্যেকটা চলকের সাথে কি আছে বলতো, একটা করে সহগ আছে। তো এই সহগদের নিয়ে একটা নির্ণায়ক তৈরি করতে হয়, ঠিক আছে? এই সহগগুলাকে নিয়ে একটা নির্ণায়ক তৈরি করতে হয়। তো সেই নির্ণায়কটাকে আমরা এইভাবে লিখি। এই নির্ণায়কটা অলওয়েজ কি প্রতিসম হয়। নির্ণায়কটা অলওয়েজ কি প্রতিসম হয়, ঠিক আছে? তো এখন কথা হলো যদি প্রতিসম হয় তাহলে কি হয়? প্রতিসম হইলে আমরা অলওয়েজ কি লিখবো, মুখ্য কর্ণ বরাবর এ বি সি লিখবো। আর প্রতিসম হওয়ার কারণে কি, এটাকে যদি আমরা মিরর হিসেবে কল্পনা করি, এই পার্টটাকে যদি আমরা মিরর হিসেবে কল্পনা করি, তাহলে এই পাশেও যাই থাকবে, ওই পাশেও কি সেম জিনিসই থাকবে। দুইটা পাশে একই জিনিস থাকবে। তার মানে ধরো এইখানে এইচ আছে, এইখানেও কি হবে এইচ আছে। তারপর এইখানে জি, এইখানেও জি, বাদ আছে কি এফ, এইখানটাতে আসবে এফ, এইখানটাতে আসবে এফ। বুঝা গেছে ব্যাপারটা? বুঝা গেছে ব্যাপারটা? তো এইভাবে আমরা কি করব, একটা নির্ণায়ক প্লট করব। তো নির্ণায়ক প্লট করার পর এটার ভ্যালু যদি জিরো হয়, এটার ভ্যালু যদি জিরো হয় তাহলে এখান থেকে এক জোড়া সরলরেখা পাওয়া যাবে। আর এটার ভ্যালু যদি জিরো না হয়ে জিরো ছাড়া যে কোনো কিছু হয়, জিরো ছাড়া যে কোনো কিছু হয়, তাহলে আমরা কি পাবো বলতো, এই চারটার যে কোনো একটা পাবো। বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্তের যে কোনো একটা পাবো। তো আমরা যখন বৃত্ত পড়ছিলাম তখন আমরা কি বলছিলাম বলতো, বৃত্তের ক্ষেত্রে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সহগ কি হয়, সেম হয়। তার মানে এই ক্ষেত্রে এ এবং বি কি হবে, সেম হবে, একই জিনিস হবে, একই জিনিস হবে। এবং বৃত্তে কোনো এক্স ওয়াই সম্বলিত পদ থাকে না। এক্স ওয়াই সম্বলিত পদ না থাকার মানে কি বলতো, এক্স ওয়াই কখন থাকবে না, যখন এইচ এর ভ্যালু কি হবে, জিরো হবে। এইচ এর ভ্যালু জিরো হলে কি হবে, এক্স ওয়াই সম্বলিত পদ থাকবে না। তার মানে বৃত্ত হইতে গেলে কোন শর্তটা পূরণ করতে হবে, এ ইজ ইকুয়াল টু বি হইতে হবে এবং এইচ ইজ ইকুয়াল টু জিরো হইতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন বাকি তিনটার জন্য একটা জিনিস মনে রাখবা, বাকি তিনটার জন্য একটা জিনিস মনে রাখবা, জিরো প্লাস মাইনাস, জিরো প্লাস মাইনাস, এই প্যাটার্নটা মনে রাখবা। প্রথমে কি জিরো, তারপর কি প্লাস, তারপর কি মাইনাস। এখন আমাদের বইয়ে প্রথমে কি আছে বলতো, পরাবৃত্ত, তারপর কি উপবৃত্ত, তারপর কি অধিবৃত্ত। তার মানে কি প্রথমটা জিরো, তারপর একটা পরাবৃত্ত, তারপর এটা অধিবৃত্ত, জিরো প্লাস মাইনাস, ঠিক আছে? জিরো প্লাস মাইনাস, এটা কিভাবে আসে সেটা হয়তোবা তোমাদেরকে আমরা ইকুয়েশন থেকে দেখাইতে পারতাম, বাট আসলে এইটা করে তোমরা পরীক্ষায় অ্যান্সার করতে গেলে অনেক সময় লাগবে। সো এইটা মাথায় রাখবা, জিরো প্লাস মাইনাস। প্রথমে কি আছে পরাবৃত্ত, তারপর উপবৃত্ত, তারপর অধিবৃত্ত। তো এই জিনিসটা কি দেখো, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের যে সহগটা আছে, এ বি মাইনাস এক্স ওয়াই সহগ এইচ স্কোয়ার, মানে এক্স ওয়াই সহগকে স্কোয়ার করলে যদি তুমি শূন্য পাও তাহলে পাবা কি বলতো, প্রথমটা পরবৃত্ত। যদি এ বি মাইনাস এইচ স্কোয়ার করার পর এটা কি হয়, পজিটিভ হয়, তার মানে কি গ্রেটার দেন জিরো হয়, তাহলে পাবা কি উপবৃত্ত। তারপর এ বি মাইনাস কি এইচ স্কোয়ার ইজ মানে তোমার এটা কি হবে, নেগেটিভ হবে। নেগেটিভ মানে কি স্মলার দেন জিরো হয়, তাহলে পাবা কি বলতো, অনির্ণিত। ঠিক আছে, এই কয়েকটা জিনিস আমরা মাথায় রাখবো, এই কয়েকটা জিনিস আমরা কি মাথায় রাখবো, ঠিক আছে? আচ্ছা, তো দেখো প্রথম কথা হচ্ছে এখানে বলে দিছে, একটা জিনিস মাথায় রাখবা, আমাদের সব সময় যে নির্ণায়ক বের করা লাগবে তা না। যদি এই সরল রেখা বাদে এই বাকি চারটা অপশন থাকতো, তাহলে কি আমাদের কিন্তু নির্ণায়ক বের করা লাগতো না, নির্ণায়ক বের করা লাগতো না। কেননা যেহেতু নির্ণায়ক বের করে আমাদের জিরো বের করা লাগে কখন, যখন ওইটা সরল রেখা হওয়ার সম্ভাবনা থাকে তখন। আর যদি সরল রেখা হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে কি আমরা শুধুমাত্র ডিরেক্টলি কি করব, এ বি মাইনাস এইচ স্কোয়ার এর ভ্যালু বের করবো, ঠিক আছে? এটা মাথায় রাখবো, এটা মাথায় রাখবো, তাহলে কি আমাদের টাইমটা কম লাগবে। তো যেহেতু এখানে জোড়া সরল রেখার অপশন আছে, তাহলে আমাদের কি করতে হবে বলতো, নির্ণয়টা বের করতে হবে। তো নির্ণায়ক বের করার জন্য আমাদের কি করতে হবে বলতো, নির্ণায়ক বের করার জন্য আমরা প্রথমে কি করব, এই যে এটা সহগ কি বলো, এক্স স্কোয়ারের সহগ কি এ, এক্স ওয়াই সহগ কি এইচ, তারপর ওয়াই এর সহগ কি বলতো, ওয়াই স্কোয়ারের বি, এক্স এর সহগ কি জি, ওয়াই এর সহগ কি এফ, আর এটা তো কনস্ট্যান্ট, এটা হচ্ছে সি। ঠিক আছে, তো প্রত্যেকটার ভ্যালু কি দেওয়া আছে, এর ভ্যালু ওয়ান, এইচ এর ভ্যালু কত দেওয়া আছে ফোর, বির ভ্যালু কত দেওয়া আছে ফোর, জির ভ্যালু কত দেওয়া আছে। জি বলতে কি দেখো তো, এখানে কি আছে, সরি এটা ফোর হবে না, এটা ফোর হবে না, এটা কি টু এক্স হয় না, এটা কি টু এইচ এক্স হয় না, টু এইচ এক্স হয় না। তার মানে টু এইচ এর ভ্যালু দেওয়া আছে কত ফোর, টু এইচ এর ভ্যালু দেওয়া আছে কত ফোর। তার মানে এইচ কত হবে বলতো, এইচ সমান হবে হচ্ছে টু, এইচ সমান হবে হচ্ছে টু। আচ্ছা, এইচ সমান টু। আবার এইখানে দেখো তো, টু এক্স মানে কি, এখানে কি আছে বলতো, বেসিক্যালি টু জি এক্স সমান টু আছে, টু জি এক্স সমান কত আছে, টু আছে। তার মানে জির ভ্যালু কত হবে, জির ভ্যালু কত হবে, জির ভ্যালু হবে ওয়ান। আবার এখানে টু এফ এর ভ্যালু কত দেওয়া আছে দেখো তো, ফোর, টু এফ এর ভ্যালু কত দেওয়া আছে বলতো ফোর। তার মানে এফ এর ভ্যালু কত হবে, এফ এর ভ্যালু কত হবে, ওয়াই এর সহগ বাই ফোর না, ওয়াই এর সহগ বাই টু না।
তার মানে 4/2 সমান কত হয়? 2। আর এইখানে সি এর ভ্যালু কত? 1 দেওয়া আছে। তো এখন যদি আমরা কি করি, নিম্ন একটা প্লট করি, তাহলে কি হয় দেখো তো। আমাদের কি করতে হবে, এ বি সিটা আগে কর্ণ বরাবর লিখতে হবে। তাহলে এখানে 1, বি কোনটা, বি এর ভ্যালু কত পাইছি আমরা বলতো? 4। সি এর ভ্যালু কত পাইছি দেখো তো? 1। মুখ্য কর্ণ শেষ। এখন হচ্ছে আমাদের এইখানে কি প্লট করতে হয় প্রথমে বলতো? প্রথমে এইচ প্লট করতে হয়। এইচ এর ভ্যালু কত আছে একটু, এখানে একটা এইচ প্লট করো একটু। তারপর এইখানে কাকে প্লট করবা বলতো? জি, জি। এখানে কাকে প্লট করবা? জি। জি এর ভ্যালু কত পাইছি বলতো? জি এর ভ্যালু পাইছি 1। তার মানে এইখানে একটা 1 লিখো। এখন বাদ আছে কি এফ, এখানে একটা 2 বসাও, এখানে একটা 2 বসাও। আচ্ছা, তো এখন তোমরা কি এই নির্ণায়কটা দেখে একটা জিনিস দেখতেছো? দেখো এখানে কি আছে, 1 to 1। এই সারি বরাবর কি আছে? 1 to 1। দুইটা সারি দিচ্ছি আমরা। আবার যদি আমরা এই কলাম বরাবর দেখি তাহলে কি আছে? 1 to 1। আবার এই কলাম বরাবর যদি দেখি 1 to 1। তার মানে কি দুইটা কলামও কি সেম। তো এইরকম ঘটনা যদি ঘটে, দুইটা সারি অথবা দুইটা কলাম যদি কখনো কি হয়, একই হয়, তাহলে ওই নির্ণায়কের ভ্যালু কি হয়? জিরো হয়। ওই নির্ণায়কের ভ্যালু কি হয়? জিরো হয়। এটা আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়কের চ্যাপ্টারে দেখছিলাম, ঠিক আছে? তার মানে কি হয়, যদি যদি আমাদের একটা ম্যাট্রিক্স, সরি একটা নির্ণায়কের দুইটা সারি এবং দুইটা কলাম কি হয়? একই হয়, সেক্ষেত্রে এটার ভ্যালু জিরো হয়। তার মানে জিরো যেহেতু হয়েছে, তাহলে এটা কি জোড়া সরলরেখা হবে না? এটা তার মানে কি হবে বলতো? জোড়া সরলরেখা হবে। বুঝছি সবাই? আচ্ছা, আচ্ছা। এখন এখানে বলছে সমীকরণের জ্যামিতিক রূপ কি, একই কথা, একই কথা। ইকুয়েশন দিয়ে দিছে, দিয়ে দেওয়ার পর বলছে সমীকরণের জ্যামিতিক রূপ কি, আলটিমেটলি কোন কনিক্সটা হবে সেটাই চাইছে, ঠিক আছে? কোন কনিক্সটা হবে সেটাই চাইছে। তো এখন আমরা এক কাজ করি, এখন আমরা একটা কাজ করি, সেটা হলো দেখো এখানেও কি জোড়া সরলরেখার অপশন আছে, এখানেও কি জোড়া সরলরেখার অপশন আছে। তো আমাদের কি করতে হবে, নির্ণায়কটা বের করতে হবে। তো নির্ণায়ক যদি আমরা বের করতে যাই তাহলে কি করতে হবে দেখো, এখানে এক্স এর এর ভ্যালু কত? 2। এ সমান 2। তারপর কি বি সমান 3, বি সমান 3। এইচ সমান কত? এইচ সমান কত দেখো তো? 4 কে 2 দ্বারা ভাগ করতে হবে, -4 কে 2 দ্বারা ভাগ করলে কত পাওয়া যাবে? -2। তারপর এখানে আছে কি জি, এক্স এর সহগ কি বলতো? 2g। তার মানে এক্স এর সহগ কত হবে এখানে, সরি জি এর ভ্যালু কত হবে? জি এর ভ্যালু কত হবে? জি এর ভ্যালু হবে -12। আবার এফ এর ভ্যালু কত হবে? এফ এর ভ্যালু হবে হচ্ছে শুধু হাফ। আবার সি এর ভ্যালু হবে -1। ঠিক আছে, ঠিক আছে। তো এখন আমরা এখানে কি করব, এখন আমরা এখানে নির্ণায়কটা প্লট করব, এখানে আমরা নির্ণায়কটা প্লট করব। তো এখন নির্ণায়কটা যদি প্লট করি, দেখবা যে এইখানে জিরো পাচ্ছি না, ঠিক আছে? এটা করার পর দেখবা যে এটা জিরো পাচ্ছি না, এটা জিরো পাচ্ছি না। এটা প্লট করে আসলে লাভ নাই, কারণ এখানে দেখে বোঝা যাচ্ছে কি এটা জিরো পাওয়া না। ওকে, তো এটা যদি তোমার মনে হয় যে জিরো পাচ্ছ না, তাহলে কি আমাদের এই জোড়া সরলরেখার অপশনটা হারাই গেছে এখন। জোড়া সরলরেখার অপশনটা হারাই গেছে, সো এটা হবে না, এটা হবে না। এখন আমাদের কাজ কি, ওই যে পরের কন্ডিশনটা ওইটা বের করা। পরের কন্ডিশন কি ছিল? পরের কন্ডিশন কি ছিল? পরের কন্ডিশন ছিল, পরের কন্ডিশন ছিল হচ্ছে আমাদের এ বি মাইনাস এইচ স্কোয়ার বের করা। এ বি মাইনাস এইচ স্কোয়ার বের করো। এ বি ভ্যালু কত? 3 × 2 = 6। মাইনাস কত হয়? এইচ স্কোয়ার। এইচ স্কোয়ারের ভ্যালু কত? এইচ এর ভ্যালু কত বেশি দেখো তো? -2। -2 কে স্কোয়ার করো, কত পাওয়া যায়? -2 কে স্কোয়ার করলে কত পাওয়া যায়? -2 কে স্কোয়ার করলে পাওয়া যায় 4। এখন আমরা এখানে লিখবো 6 মাইনাস, এখানে -4 লিখলাম, 4 কে স্কোয়ার করলে পাওয়া যাচ্ছে 4। সো এখান থেকে আমরা লিখতে পারবো এটা সমান 2। আচ্ছা, 2 কি? 2 কি? 2 শূন্য থেকে বড় না? 2 গ্রেটার দেন 0 না? এখন গ্রেটার দেন যদি 0 হয় তাহলে আমরা কি পাইছিলাম বলতো? গ্রেটার দেন 0 হইলে ওই যে সেকেন্ডটা মানে পরাবিদ্যা। আচ্ছা, তো পরের ম্যাপটা আমরা দেখি। এখানে বলছে দেখো এখানে সরল রেখা নাই, তো আমাদের কোনো কাজই করা লাগবে না নির্ণায়ক নিয়ে। আমরা সরাসরি কি, আমরা সরাসরি এবি মাইনাস এইচ স্কোয়ারের ভ্যালুটা বের করবো। এবি মাইনাস এইচ স্কোয়ারের ভ্যালু যদি আমরা বের করতে চাই, দেখো এখানে কত আছে, এর ভ্যালু কত? 17। 17। আবার বি এর ভ্যালু কত আছে? 17 মাইনাস এইচ স্কোয়ার। এইচ এর ভ্যালু কত? 2h সমান কি? -2। 2h সমান -2। তার মানে আমরা এখানে -1 লিখলাম, হোল স্কয়ার দিয়ে দিলাম। তো এখন এটার ভ্যালু কত আসতেছে দেখো। এটা কিন্তু অনেক বড় একটা মান, যেখান থেকে তুমি কি করতেছো, 1 কে স্কয়ার করলে +1 পাওয়া যাবে, +1 বিয়োগ করতেছো। তার মানে, তার মানে এটা কি হবে? একটা গ্রেটার দেন 0 হবে। সো এটা সমান কি হবে? পরাবৃত্তি হবে। বুঝছি? ওকে, তাহলে আমরা নেক্সট স্টেপ চলে যাই।
তো নেক্সটে বলছে এই সমীকরণটা কি নির্দেশ করে। আচ্ছা, তো এইখানে দেখো, এখানেও কি সরল রেখা নাই, এখানেও কি সরল রেখা দেওয়া নাই। তো এখানে যদি সরল রেখা দেওয়া নাই, আমরা কি করবো, এবি মাইনাস এইচ স্কোয়ার বের করবো। তো এখানে কি এক্স ওয়াই সম্বলিত পদ আছে, দেখো তো তোমরা, এখানে কি এক্স ওয়াই সম্বলিত পদ আছে? এখানে কিন্তু এক্স ওয়াই সম্বলিত পদ নাই, এক্স ওয়াই সম্বলিত পদ নাই। তো এক্স ওয়াই সম্বলিত পদ না থাকা মানে কি, এইচ সমান অলরেডি জিরো আছে, এইচ সমান অলরেডি জিরো আছে। তো এখন আমাদের কাজ কি করতে হবে, শুধুমাত্র এবি ভ্যালু বের করলেই হয়ে যাবে। তো এবি সমান 4, বি সমান 5, গুণ করলে পাওয়া যায় 20, যেটা কি জিরোর থেকে বড়, যেটা জিরোর থেকে বড়। So এটাও কি হবে, অপবৃত্তি। আচ্ছা, আমরা পরের ম্যাথটা আসি, কণিকের সাধারণ সমীকরণ। আচ্ছা, আচ্ছা, কণিকের সাধারণ সমীকরণের জন্য আমাদের প্রথমত একটা জিনিস লাগবে যে কণিক জিনিসটা কি, কণিক জিনিসটা কি। তো কণিকের জন্য একটা জিনিস বলছিলাম কি, যে ইটা অলওয়েজ ধ্রুব থাকে, অর্থাৎ একটা দূরত্বের অনুপাত আছে যেটা অলওয়েজ ধ্রুব থাকে। এখন এই দূরত্বটার অনুপাতটা আমরা কোথায় পাই? এই দূরত্বের অনুপাত পাওয়ার জন্য ধরো আমরা এরকম একটা অ্যাক্সিস আঁকাই, ঠিক আছে। তো এইখানে আমরা একটা কণিক আঁকাইছি, যে কোনো কণিক, ঠিক আছে, আপাতত আমরা একটা যে কোনো কণিক আঁকাইছি। তো আঁকানোর পর ধরো এই যে এই পয়েন্টটা এইখানে, এইখানে, এইখানে একটা পয়েন্ট আছে, অর্থাৎ অর্থাৎ এই পয়েন্টটাকে বলা হয় তোমার উপকেন্দ্র, ঠিক আছে। এই পয়েন্টটাকে বলা হয় উপকেন্দ্র। আর এই যে একটা সরল রেখা আছে, এটাকে বলা হয় নিয়ামক রেখা। নিয়ামক রেখা ধরো এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন সমান জিরো। এটা একটা সমীকরণ, যেটা হচ্ছে একটা নিয়ামক রেখাকে বোঝাচ্ছে, নিয়ামক রেখাকে বোঝাচ্ছে। আর এইখানে একটা পয়েন্ট আছে, এইখানে একটা পয়েন্ট আছে, যে পয়েন্টটার ভ্যালু হচ্ছে তোমার ধরো এক্স কমা ওয়াই, ঠিক আছে, বা আলফা কমা বিটা, যে কোনো কিছু একটা ধরলেই ধরছো, একই কথা। তো এখন কথা হইলো যে এই কণিকের উপরে যদি একটা পয়েন্ট থাকে, এই কণিকের উপরে যদি একটা পয়েন্ট থাকে পি, যেটা x1 y1 হয়, তাহলে এই নিয়ামক রেখা থেকে এই দূরত্বটাকে বলা হয় পিএম, ঠিক আছে। আর এই এস থেকে, অর্থাৎ এই যে আমাদের কি ছিল, আমাদের যে ফোকাস বা কি ছিল বলতো, উপকেন্দ্র ছিল, ফোকাস বা উপকেন্দ্র ছিল, এই উপকেন্দ্র থেকে পি এর দূরত্বকে বলা হয় এস, ঠিক আছে। তো প্রত্যেকটা কণিকের জন্য, প্রত্যেকটা কণিকের জন্য এই এসপি ডিভাইডেড বাই পিএম ইজ ইকুয়াল টু, ঠিক আছে, এসপি ডিভাইডেড বাই পিএম ইজ ইকুয়াল টু ই। তো এটা কি থাকে বলতো, এই ইটা কনস্ট্যান্ট থাকে। আচ্ছা, যাই হোক, এখন কথা হইলো এই ইটাকে কি বলা হয়, ইটাকে বলা হয় উৎকেন্দ্রিকতা, মাথায় রাখবা, উৎকেন্দ্রিকতা। আচ্ছা, আচ্ছা, এখন আমরা আসি, এখন আমরা আসি হচ্ছে এই এসপি সমান যদি পিএম লেখা যায়, তাহলে আমরা কি লিখতে পারি, এসপি বাই পিএম সমান ই লেখা যায়, তাহলে আমরা লিখতে পারি এসপি ইজ ইকুয়াল টু ই ইন্টু পিএম, ঠিক আছে। তো এখন, এখন তোমরা চাইলে এখান থেকে কি লিখতে পারবা বলো তো, এখান থেকে কি লিখতে পারবা, এসপি বলতে কি বোঝাচ্ছে, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব না, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব না, এস এবং পি। তো এস এবং পির মধ্যবর্তী দূরত্ব আমরা কি লিখতে পারি, আচ্ছা এইটাকে আমরা এক্স ধরি, এটাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরি, তাহলে সুবিধা হবে, এক্স, এটাকে ওয়াই, এটাকে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান ধরুন। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারবো কি বলতো, এখান থেকে এক্স মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার। দেখো তো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব পাইছি না, এটাকে রুট করলে পেয়ে গেছি না। এখন এটা সমান লেখা যাবে ই ইন্টু পিএম। পিএম বলতে আসলে কি বোঝায়, একটা বিন্দু থেকে একটা সরলরেখার মধ্যবর্তী দূরত্ব। তো একটা বিন্দু থেকে একটা সরলরেখার মধ্যবর্তী দূরত্ব আমরা সরলরেখা চ্যাপ্টারে পড়ছিলাম না, কি ছিল, মোড অফ, মোড অফ, মোড অফ, এখানে কি হবে বলতো, যা যা আছে তাই দিয়ে বসে যাবে, কারণ এখানে কি এক্স আর ওয়াই ধরা আছে। সো এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ডিভাইডেড বাই কি, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার রুট ওভার, ঠিক আছে। এটাই কি বলতো, দূরত্ব ছিল না, এটাই কি দূরত্ব ছিল না। তো এইখান থেকে কি করতে পারবো আমরা, যে কোনো কনিক্স এর কি সমীকরণ বের করে ফেলতে পারবো। যদিও কি হবে না, এটা আমাদের কোশ্চেনে দিবে না কখনো, ঠিক আছে। যদিও এগুলো আমাদের দেয় না, খুব একটা রিটেন টাইপের কোশ্চেন থাকতে দিতে পারে, বাট এমসিকিউ তে কি কখনোই এই টাইপের কোশ্চেন পাবে না তোমরা, এটা শিওর থাকো। আচ্ছা, আচ্ছা, এখন আমরা, এখন আমরা বেশ কিছু কণিকের আকৃতি করব, ঠিক আছে। তো কথা হলো আমরা কি শিখছি প্রথমে, প্রথমে আমরা আজকে হচ্ছে আমরা পরাবৃত্ত নিয়ে আলোচনা করবো, ঠিক আছে।
তিনটা কথা মানে তিনটা কনিক্স এর মধ্যে দুইটা নিয়ে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে কি পরাবৃত্ত। তো পরাবৃত্ত বেসিক্যালি মানে কোরলি হিসাব করলে দুই টাইপের আমরা বলবো। একটা হচ্ছে যার অক্ষরেখা থাকবে এক্স অক্ষের সমান্তরাল বা এক্স অক্ষ বরাবর, আর একটা অক্ষরেখা থাকবে কি অয় অক্ষ বা অয় অক্ষের সমান্তরাল, ঠিক আছে? তো প্রথম কেসটার ক্ষেত্রে সমীকরণটা হয় যখন কি অক্ষরেখা এক্স অক্ষ বরাবর হয়, তখন ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax। অর্থাৎ এইখানে তোমার আমরা শীর্ষটা ধরে নিচ্ছি কি 0,0 বিন্দুতে আছে। আবার আরেকটা ক্ষেত্রে যখন হচ্ছে অক্ষরেখাটা অয়ক্ষ বরাবর হয় বা অয়ক্ষের সমতল হয়, সেই ক্ষেত্রে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay। ঠিক আছে? এই দুইটা আকৃতি। তা এখন একটা জিনিস আমাকে বলো যে আমরা বেসিক্যালি আমাদের বইয়ে 4 ধরনের কথা বলা আছে এখানে, ঠিক আছে? একটা মাইনাস একটা প্লাস নেওয়া আছে, বাট আমরা কি করব, আমরা শুধুমাত্র পজিটিভটা নিয়েই ভাববো, ঠিক আছে? শুধুমাত্র পজিটিভটা নিয়েই ভাববো। বাট আমরা কি করব, যখন মাইনাস আসবে জাস্ট এর ভ্যালুটা মাইনাস হিসেবে অ্যাজিউম করবো, ঠিক আছে? জাস্ট এর ভ্যালুটা মাইনাস হিসেবে ধরে নিব। যখন মাইনাস আসতেছে শুধু এর ভ্যালুটা মাইনাস হিসেবে ধরে নিব। তার মানে এই যে এই ইকুয়েশনটা, এটাকে আমরা মনে মনে এইভাবে ধরবো, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 - ax, ঠিক আছে? আবার এখানে ধরবো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 × - a y, ঠিক আছে? তার মানে শুধুমাত্র আমরা এটাকে মাইনাস হিসেবে ধরবো। আর এই যে এগুলো হচ্ছে বেসিক্যালি পরাবৃত্তের আকৃতি। যখন তোমার ধরো ওয়াই স্কোয়ার থাকে, দেখো একটা জিনিস মাথায় রাখবা, যখন ওয়াই স্কোয়ার যার উপর স্কোয়ার থাকবে, যার উপর স্কোয়ার থাকবে, যার উপর স্কোয়ার থাকবে অর্থাৎ তার সমান্তরাল কিন্তু হবে না অক্ষরেখা, এটা মাথায় রাখবে। মানে যেটা হচ্ছে তোমার একঘাতি হবে পরাবৃত্তের সমীকরণে, যেটা হচ্ছে একঘাতি হবে, অক্ষরেখা সবসময় কি তার সমান্তরাল হবে অথবা ওইটা বরাবরই হবে, ঠিক আছে? যদি শীর্ষ 0,0 বিন্দুতে থাকে সেই ক্ষেত্রে অক্ষরেখা বরাবরই হবে, আর যদি 0,0 বিন্দু না থেকে অন্য কোনো বিন্দুতে থাকে তাহলে কি হবে, ওই অক্ষটা সমান্তরাল হবে। এই জিনিসটা মাথায় রাখবো। অর্থাৎ যার পাওয়ার কি বলতো, এক, যার পাওয়ার এক, অক্ষরেখাটা তার সমান্তরাল হবে, ঠিক আছে? তার মানে দেখো আমাদের এই যে এই দুইটা, প্রথম দুইটা প্রথম দুইটার ক্ষেত্রে কি অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল, আর দ্বিতীয়টা দ্বিতীয় দুইটা হচ্ছে মানে বা দ্বিতীয় দুইটার ক্ষেত্রে হচ্ছে মানে এই পাশের দুইটা রাইট হ্যান্ড সাইডের যে দুইটা আছে সেই দুইটার ক্ষেত্রে অক্ষরেখা অয় অক্ষের সমান্তরাল। এখন এর ভ্যালু যখন পজিটিভ হয়, একটা জিনিস মাথায় রাখবা, এর ভ্যালু যখন পজিটিভ হয়, এই দেখো পরাবৃত্তটাকে দেখে মনে হচ্ছে না এটা হা করে আছে এই দিক বরাবর। তো এর ভ্যালু যখন পজিটিভ হয় পরাবৃত্তটা হা করবে পজিটিভ অক্ষের দিকে। আবার কি করবে বলতো, এর ভ্যালু যখন নেগেটিভ হবে তখন কি করবে, অক্ষরেখাটা মানে পরাবৃত্তটা হা করবে নেগেটিভ অক্ষের দিকে, ঠিক আছে? তার মানে বেশি কিছু জানার দরকার নেই, জাস্ট আমরা এই দুটো ইকুয়েশন জানবো আর মাথায় রাখবো যে এগুলার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে অক্ষরেখা হয় এক্স অক্ষ বরাবর, এটার ক্ষেত্রে অক্ষরেখা হয় অয় অক্ষ বরাবর। আর আরেকটা জিনিস মাথায় রাখবো, এর ভ্যালু পজিটিভ হলে অক্ষরেখা হা করে পজিটিভ দিকে, এর ভ্যালু নেগেটিভ হলে অক্ষরেখা হা করে নেগেটিভ দিকে, ঠিক আছে? এই কয়েকটা জিনিস যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে আমাদের সামনের টপিক গুলো বোঝা অনেক ইজি হবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা এখন হচ্ছে আমরা জিনিসটা দেখবো আসলে কি হয়। ধরো আমাদের তো বলে দিছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -10 -10 তো বেসিক্যালি এখানে কি আছে বলতো, এই 10 এর মাঝখানে কি আছে, 4a আছে না? 4a আছে না? তো 4a যদি থাকে তাহলে আমরা কি বলছি, এই 4a আমরা এইভাবে লিখবো। তার মানে এখানে লিখবো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 × 10 / 4, ঠিক আছে না? জিনিসটা কি চেঞ্জ হয়েছে? চেঞ্জ কিন্তু হয়নি, সামনে একটা মাইনাস দিলাম, ওয়াই আসছে। দেখো তো এটা এখন কি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a y আকৃতিতে চলে আসছে না, বাট সামনে কি একটা মাইনাস চলে আসছে। তো এই মাইনাসটাকে আমরা কি করছি বলছি, অলওয়েজ এর ভিতর ঢুকাবো। তার মানে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 - 10/4 ইন্টু 1। তো এখন দেখো এখানে এর ভ্যালু নেগেটিভ আসছে না, আর এখানে কি ওয়াইটা একঘাতি না। তার মানে তার মানে তার মানে আমাদের কনিক্সটা হবে, পরাবৃত্তটা হবে, পরাবৃত্তের অক্ষরেখাটা হবে অয় অক্ষে সমান্তরাল অথবা অয় অক্ষ বরাবর। যেহেতু কেন্দ্র 0,0-তে আছে, কেন্দ্র 0,0-তে আছে, তার মানে কি আমরা ধরে নিব এটা কি অক্ষরেখাটা একদম কি আমাদের অয় অক্ষ বরাবর। তো অয় অক্ষ বরাবর যদি হয় তাহলে আমরা লিখে নিচ্ছি এরকম। আপাতত আমরা ধরে নিচ্ছি এরকম। এখন বলো এরকম হবে আসলে? এরকম কি হওয়ার কথা ছিল? কারণ এখানে দেখো এটা কি অক্ষের পজিটিভ দিক না? অক্ষের পজিটিভ দিক না? তো অক্ষের পজিটিভ দিক বরাবর তো হা করার কথা না, কারণ এর ভ্যালু কি নেগেটিভ। তো এর ভ্যালু যেহেতু নেগেটিভ, তাহলে আমাদের অক্ষরেখাটার মানে ঠিক আছে অক্ষরেখাটা অক্ষ বরাবরই থাকবে, বাট কথা হচ্ছে আমাদের পরাবৃত্তটা হা করবে অক্ষরেখার যে বিপরীত দিকটা বা নেগেটিভ দিকটা আছে সেদিক বরাবর। কোণিকটা হবে এরকম, ঠিক আছে? এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে আচ্ছা।
আবার ধরো আরেকটা আছে সেটা হচ্ছে ধরো y স্কোয়ার ইজ ইকুয়াল টু ax। তো এটা সমান তুমি কি লিখতে পারবা? ওয়াই স্কোয়ার সমান 4 গুণন 2 গুণন এক্স, এরকম লেখা যায় না? তার মানে এর ভ্যালু কত? আচ্ছা, তো এখানে সবগুলো পজিটিভ, তার মানে আবার আরেকটা জিনিস দেখো, এক্সটা কি একঘাতি। এক্স যদি একঘাতি হয়, তাহলে কি হবে? অক্ষরেখাটা এক্স অক্ষের সমান্তরাল হবে বা এক্স অক্ষ বরাবর হবে। আর এখানে কি এর ভ্যালু কত? পজিটিভ, সো অক্ষরেখাটা হাত হবে পজিটিভ। এইটা হচ্ছে আমাদের 2 নাম্বারটা, মানে ধরে নিচ্ছি একদম আহ মানে অ্যাপ্রক্সিমেট আকৃতি যেটা সেটা। ঠিক আছে? আচ্ছা, এখন এখন হচ্ছে আমরা ধরো এতক্ষণ আমরা শিখতেছিলাম যে শীর্ষবিন্দু যদি 0,0 হয়, তাহলে কি ঘটনা ঘটে। এখন আমরা শিখবো শীর্ষবিন্দু যদি 0,0 না থাকে, আলফা কমা বিটা থাকে। আচ্ছা দেখো, এইখানে ধরো এটা কিন্তু আসলে এই আকৃতিতে নাই, এটা আমরা লিখে রাখছি ঠিকই y2 = 4ax, বাট এটা আসলে কি আছে? ধরো এখানে শীর্ষবিন্দু 0,0 আছে, তাহলে এটা লিখতে পারবো আমরা এইভাবে y - 0² = 4 a 4a x - 0, এরকম। বাট কথা হলো যদি শীর্ষবিন্দু জিরো থেকে সরে আলফা কমা বিটাতে আসে, তাহলে কি ঘটনা ঘটবে? জিরো জায়গাগুলোতে কি আলফার বিটা বসবে না? তার মানে y - β² = 4a x - আলফা। ঠিক আছে? আবার ধরো এটা কি ছিল আমাদের প্রথম কেস, যেখানে অক্ষরেখা কি ছিল এক্স অক্ষের সমান্তরাল, কারণ কি এখানে এক্স অক্ষটা, সরি, এক্সটা হচ্ছে কি একঘাতি। আবার ধরো এরকম হচ্ছে যে ওয়াইটা একঘাতি। ঠিক আছে? তো ওয়াইটা একঘাতি কোথায় আছে? x² - x - 0² = 4a y - 0। এখানে ওয়াই একঘাতি, এখানে আমরা আলফা বিটার ভ্যালু বসাই বা এক্স এর মানে শীর্ষবিন্দুটা বসাই। শীর্ষবিন্দু যদি বসাই তাহলে কি হবে? x - α² = 4a y - β²। সরি, হোল স্কয়ার কেন আসবে এখানে? এরকম, ঠিক আছে? বিটা। আচ্ছা, তো এইভাবে আমরা বেসিক্যালি কি করি বলতো? এইভাবে হচ্ছে আমরা ইকুয়েশন মানে তোমার বিভিন্ন বিন্দুতে বা বিভিন্ন শীর্ষবিন্দুতে আমরা পরাবৃত্তের শীর্ষ সমীকরণ বের করবো। ওকে, আচ্ছা, এখন দেখো এই যেখানে কয়েকটা জিনিস বলা আছে। y² = 4ax হলে শীর্ষবিন্দু, y² = 4ax হলে শীর্ষবিন্দু কোথায় থাকে? শীর্ষবিন্দু থাকে হচ্ছে 0,0-তে। y² = 4a হলে শীর্ষবিন্দু তাও 0,0-তে থাকে। যদি এরকম থাকে y - β, এটা তো আমরা বলছি, এগুলো এগুলো একটু দেখে নিব। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এখন আরেকটা জিনিস আমাদের মাথায় আনতে হবে, সেটা হলো দেখো, আমরা বেশ কিছু বৈশিষ্ট্য করব, সামনে, বাট তার আগে একটা জিনিস বলো। যখন তোমাকে বলবে যে অক্ষরেখার সমীকরণ বের করো, সেগুলো সামনে আসবে যখন, তখন আমরা শিখাবো নিয়ে, আপাতত বাইরে সামনের দিকে যাই। দেখো, এখানে আমরা বেশ কিছু বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে ধরো আমরা কি দুইটা বেসিক্যালি বলছি কি, যে আমাদের আছে চারটা, বাট আমরা কি দুইটা নিয়ে কথা বলে বাকিগুলো সব কভার করে ফেলবো। তো দেখো এখানে কি আছে, y² = 4ax এর জন্য এবং y² = 4a এর জন্য। দেখো আমরা একটা নিয়ে কথা বলতেছি, শীর্ষবিন্দু কি সবগুলোতেই 0,0, এটা তো 0, এটার জন্য উপকেন্দ্র কি? আচ্ছা, এগুলো আমরা সামনে দেখতেছি, দাঁড়াও, এগুলো আমরা সামনে দেখতেছি কিভাবে আসতেছে। ধরো আমরা এখানে একটা পরাবৃত্ত আঁকি। ওকে, পরাবৃত্ত আঁকি। এইটা হচ্ছে নিয়ামক রেখা। নিয়ামক রেখা, এটা হচ্ছে উপকেন্দ্র, আর এটা হচ্ছে তোমার শীর্ষবিন্দুগামী রেখা, অথবা আমরা শীর্ষের সাথে স্পর্শক যে কোনো কিছু একটা বললে গেছে। সেটা আমরা জাস্ট এমনি কি অক্ষরেখা আঁকাইছি, ধরো এটা 0,0। আচ্ছা, এখন আমাকে একটা কথা বলো, এই পরাবৃত্তের শীর্ষ কোথায় আছে? 0,0-তে। আবার এই পরাবৃত্তের অক্ষরেখা কি এক্স অক্ষের সমান্তরাল না, বা এক্স অক্ষ বরাবর না? x 0 y, x 0 y, তার মানে এখানে কি ঘটনা ঘটতেছে বলতো? এখানে কি ঘটনা ঘটতেছে? So, এই যে এখানে কি এক্স অক্ষের যেহেতু সমান্তরাল, তার মানে আমরা বা এক্স অক্ষ বরাবর, তাহলে আমরা লিখতে পারি
এটার ইকুয়েশন হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax। ঠিক আছে, 4ax। আচ্ছা, এখন এ আসলে কি জিনিস? এ আসলে কি জিনিস? এ হইল তোমার শীর্ষ হইতে শীর্ষ হতে উপকেন্দ্রের যে দূরত্বটা সেটাকে এ দ্বারা প্রকাশ করে। আচ্ছা, এখন যদি এটা পরাবৃত্ত হয়, তো পরাবৃত্তের জন্য আমরা কি শিখছিলাম? যে এসপি বাই পিএম সমান কি থাকে? সেমই থাকে। এক এক এসপি বাই পিএম সমান 1 বা ই সমান 1। তার মানে এসপি আর পিএম কি সমান সমান। তো এইটাকে যদি আমরা পি পয়েন্ট ধরি আর এটাকে যদি আমরা এম পয়েন্ট ধরি, তাহলে দেখো তো এইখান থেকে এতটুকু এসপি, তার মানে এ এস পি সমান কত? এ। তার মানে পি এম সমান কি হবে? এ। তার মানে এতটুকু ডিস্টেন্স তো কি হবে? এ। তো এখন তোমরা আমাকে একটা কথা বলো, এই পয়েন্টের স্থানাঙ্ক কি হবে? এই পয়েন্টের স্থানাঙ্ক কি হবে? 0, এ। আর এই পয়েন্টের স্থানাঙ্ক কি হবে? 0, সরি, 0, এ কেন? এ করতে হবে। এই পয়েন্টের স্থানাঙ্ক হবে, আচ্ছা, তো দেখো এখানে কি হচ্ছে, এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে a, 0। আর এই পয়েন্টের স্থানাঙ্ক কি হচ্ছে? -a, 0। ঠিক আছে, -a, 0। আচ্ছা, আচ্ছা, তো এই দুইটা পয়েন্ট আমরা আপাতত যাই। সো দেখো এইখানে, এইখানে কি হচ্ছে দেখো, শীর্ষবিন্দু 0, 0তে বলছে, উপকেন্দ্র a, 0, নিয়ামকের পাদবিন্দু -a, 0। আচ্ছা, নিয়ামকের পাদবিন্দু কাকে বলে? নিয়ামকের পাদবিন্দু নিয়ামক রেখা অক্ষরেখাকে যে বিন্দুতে ছেদ করে সেটাকে বলা হয় নিয়ামকের পাদবিন্দু। নিয়ামকের পাদবিন্দুকে নিয়ামক রেখা অক্ষরেখাকে যে বিন্দুতে ছেদ করে সেটাকে বলা হয় নিয়ামকের পাদবিন্দু। আর অক্ষরেখা কাকে বলে? অক্ষরেখা হচ্ছে তোমার কোন কনিক্স এর ক্ষেত্রে অক্ষরেখা তাকেই বলা হবে যেটা কি হবে, নিয়ামক রেখার সাথে লম্ব হবে এবং পাশাপাশি নিয়ামক রেখার সাথে লম্ব হবে এবং পাশাপাশি কি উপকেন্দ্রগামী হবে। নিয়ামক রেখার সাথে লম্ব হবে এবং উপকেন্দ্রগামী হবে, এটা মাথায় রাখো। তো এখান থেকে আমরা একটা জিনিস ক্লিয়ার হলো আমাদের ক্ষেত্রে, আমাদের কাছে, যে নিয়ামক রেখা এবং অক্ষরেখা কি থাকে? পরস্পর লম্ব থাকে। নিয়ামক রেখা এবং অক্ষরেখা পরস্পর লম্ব থাকে। তো এখান থেকে আমরা তিনটা বৈশিষ্ট্য কিন্তু ক্লিয়ার করছি। আচ্ছা, এখন অক্ষরেখার সমীকরণ দেখো, এইটা যদি কি হয়, এটা যদি আমাদের অক্ষরেখা হয় বা এক্স অক্ষ বরাবর হয়, তাহলে এক্স অক্ষ বরাবর অক্ষরেখা হওয়া মানে কি? ওয়াই ইজ ইকুয়াল টু জিরো না? সরলরেখা আমরা পড়ছি, ওয়াই ইজ ইকুয়াল টু কি? জিরো না? ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। তার মানে এই যে দেখো এখানে কি আছে, এই রেখাটা মানে কনিক্সটা বা পরাবৃত্তর সমীকরণটা কি? ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax। তো যেটার সাথে স্কোয়ার থাকবে, যেখানে স্কোয়ার থাকবে, যেখানে স্কোয়ার থাকবে, ওটা সমান জিরো ধরে নিবে। ওটা সমান জিরো ধরলেই কি হবে বলতো? আমাদের অক্ষরেখার ইকুয়েশন চলে আসবে। তার মানে ওয়াই স্কোয়ার সমান জিরো হলে কি হবে? ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। অর্থাৎ যার উপর স্কোয়ার আছে ওইটা সমান কি? জিরো। ওইটা সমান জিরো, তাহলে কি আমরা অক্ষরেখার সমীকরণ পাবো। তার মানে দেখো এখানে কিন্তু আমরা অক্ষরেখার সমীকরণ পেয়ে গেছি। আচ্ছা, এখন আসতেছে নিয়ামক রেখার সমীকরণ। তো নিয়ামক রেখার সমীকরণ বের করার জন্য, নিয়ামক রেখার সমীকরণ বের করার জন্য কি করবা? নিয়ামক রেখার সমীকরণ বের করার জন্য যেটা একঘাতি আছে, যেটা একঘাতি আছে, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ ধরে নিবা। এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ ধরে নিবা। দেখো এখান থেকে কিন্তু আমরা দেখতেইছি এটা, যে এইখান থেকে এই যে আমাদের যে অক্ষ ছিল, অয় অক্ষ ছিল, অয় অক্ষ থেকে অলওয়েজ কি নিয়ামক রেখার দূরত্ব কি অলওয়েজ এ এর সমান না? এটা কি নেগেটিভ দিকে না? তার মানে এক্স ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? নিয়ামক রেখার সমীকরণ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ লিখতে পারি না সরলরেখার কনসেপ্ট থেকে? তো এক্স ইজ ইকুয়াল টু আমরা কি ধরে নিব? মাইনাস এ ধরে নিব। ওকে, দেখো এখানে আমরা নিয়ামক রেখার ইকুয়েশনও কি বের করে ফেলছি। এখন উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে? দেখো, উপকেন্দ্রগামী যে লম্বটা থাকে কার সাথে? অক্ষরেখার সাথে। অক্ষরেখার সাথে উপকেন্দ্রগামী যে লম্বটা থাকে সেটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্ব। ঠিক আছে, তো উপকেন্দ্রিক লম্বটা এই মূল বিন্দু থেকে কত দূরে আছে বা অয় অক্ষ থেকে কত দূরে আছে? সবসময় কি এ একক দূরে না? এ একক দূরে না? তার মানে আমরা কি বলতে পারি যে এই পয়েন্টে, এই রেখার প্রত্যেকটা পয়েন্টে এক্স এর ভ্যালু কত? এ। আমরা লিখতে পারবো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এক্স ইজ ইকুয়াল টু এ। ঠিক আছে, আচ্ছা, এখন আসতেছে শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ। আচ্ছা, এই যে শীর্ষবিন্দুতে স্পর্শকের কথা যেটা বলছিলাম, এই দেখো শীর্ষবিন্দু কোনটা? এটা না? এই পয়েন্টটা শীর্ষবিন্দু না? এই পয়েন্টটা শীর্ষবিন্দু না?
এই পয়েন্টটা যদি শীর্ষবিন্দু হয়, এখানে স্পর্শ করছে কোন রেখা? ওয়াই জিরো, ওয়াই রেখা না? ওয়াই জিরো, ওয়াই ড্যাশ রেখা না? তো এটা আসলে কি? ওয়াই অক্ষ না? তো ওয়াই অক্ষের সমীকরণ আমরা কি জানি? ওয়াই অক্ষের সমীকরণ এক্স ইজ ইকুয়াল টু জিরো, এক্স ইজ ইকুয়াল টু জিরো, এক্স ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। তো এখন কথা হইলো, এখানে এক্স ইজ ইকুয়াল টু জিরো আছে। তার মানে একটা জিনিস ক্লিয়ার, ধরো আমাদের ইকুয়েশনে এই এক্স এর জায়গায় যেটা থাকবে, ইকুয়েশনে এক্স এর জায়গায় যেটা থাকবে, এক্স এর জায়গায় যেটা থাকবে, ওইটাকেই কি ধরতে হবে আমাদেরকে? জিরো ধরতে হবে। ধরো এক্স মাইনাস আলফা আছে, এক্স মাইনাস আলফা ইজ ইকুয়াল টু জিরো ধরলে আমাদের যে ইকুয়েশনটা আসবে সেটাই কি হবে বলতো? আমাদের আহ শীর্ষগামী স্পর্শকের সমীকরণ। আচ্ছা, এখন হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তো ধরো এই যে এই কনিকটার ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্ব কতটুকু? এইখান থেকে এতটুকু না? এখান থেকে এতটুকু না? তো এতটুকু যদি উপকেন্দ্রিক লম্ব হয়, তুমি আমাকে একটা জিনিস বলো, তুমি আমাকে একটা জিনিস বলো, এই এতটুকু ডিস্টেন্স কি? এ। আবার এতটুকু ডিস্টেন্স কি? এ। তার মানে এই টোটাল ডিস্টেন্স এম থেকে উপকেন্দ্র পর্যন্ত ডিস্টেন্স কতটুকু বলতো? 2a পরিমাণ না? তাইলে এইটা, এই যে এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা কি বলতো? সমান না? এই দুইটা ডিস্টেন্স কি সমান না? তাহলে এটাও কি 2a পরিমাণ। এখন এটা কি pm এর ভ্যালু না? pm সমান যদি 2a হয়, pm সমান যদি 2 হয়, এস পি সমান কত হবে বলতো? 2a না? তার মানে আমাকে একটা জিনিস বলো, যে এই এতটুকুর ডিস্টেন্স কত পাইছি আমরা? 2a। আবার তাহলে এই বাকিটুকুর ডিস্টেন্স কত হবে? এটাও কি 2a হবে না? তো এখন তুমি এক কাজ করো, 2a আর 2a যোগ করো, টোটাল কত পাইলা? 4a। 4a। এখন কথা হলো, আমরা যেহেতু শিখছিলাম কিছুক্ষণ আগে যে এর ভ্যালু নেগেটিভ হইতে পারে, বাট দূরত্ব কখনো নেগেটিভ হয় না। এই জন্য কি করতে হয়? উপকেন্দ্রিক লম্বের দূরত্ব যখন বের করতে হয়, তখন 4a লিখে একটা নোট করে দিতে হয়, অলওয়েজ পজিটিভ ভ্যালু পাওয়ার জন্য। ঠিক আছে? ঠিক আছে? আচ্ছা, এখন আসতেছি আমরা, হচ্ছে আমরা পরের টপিক। আচ্ছা, এখন দেখো, ওই যে আমি ফার্স্টে কয়েকটা কনসেপ্ট পড়াইছিলাম না, আসলে এগুলো আগে উঠে গেছে, যাই হোক। ফার্স্টে একটা কনসেপ্ট পড়াইছিলাম না, যে এই দেখো এখানে কি আছে, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। আচ্ছা, এটি কোন আকৃতিতে আছে দেখো তো? এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই। আচ্ছা, আচ্ছা। তার মানে আমরা এখান থেকে একটা জিনিস বলতে পারবো, এখান থেকে একটা জিনিস বলতে পারবো, যে এই যে সমীকরণটা আছে, বা এই যে পরাবৃত্তটা আছে, তার অক্ষরেখা কি? ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল। ঠিক আছে? ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল। এখন একটা জিনিস দেখো, এখানে কি এক্স স্কোয়ার আছে ডিরেক্টলি? এখানে কি এক্স স্কোয়ার ডিরেক্টলি আছে? নাই, কিন্তু এখানে কিন্তু এক্স স্কোয়ার ডিরেক্টলি নাই, এখানে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার আছে। তো এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার থাকা মানে কি আসলে? এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার মানে কি থাকা? দেখো ওয়াই এর সাথে কিছু নাই, তার মানে ধরে নিচ্ছে এটা কি ওয়াই মাইনাস জিরো আছে, তো সামনে সমান পাবো। বাট এইখানে কি আছে বলতো? এক্স মাইনাস মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এরকম আছে না? এরকম আছে না? তার মানে দেখো তো আলফার ভ্যালু কত? মাইনাস ওয়ান না? আলফার ভ্যালু কত? মাইনাস ওয়ান না? তো প্রথমত আমরা এখান থেকে এই ইকুয়েশনটা দেখে ক্লিয়ার হয়েছি, যে আমাদের যে কনিকটা বা পরাবৃত্তটা পাবো, সেটা সেটা অবভিয়াসলি কি অয় অক্ষের, মানে তার অক্ষরেখাটা অবভিয়াসলি কি অয় অক্ষের বরাবর বা অক্ষের সমান্তরাল থাকবে। ঠিক আছে? এখান থেকে যে আমরা কি করছি, পরাবৃত্তটা পাইছি, তার অক্ষরেখা কি হবে? অবভিয়াসলি অয় অক্ষ হবে, অথবা অয় অক্ষের সমান্তরাল হবে। তো এখন কথা হইলো, যদি এখানে দুটা জিনিস দেখো তো, এই যে এখানে সবগুলারই কি বলতো অক্ষরেখার কোথায় আছে? অয় অক্ষের সমান্তরালে আছে। তার মানে এখান থেকে আমরা একটাকেও ক্যান্সেল আউট করতে পারলাম, বাট শীর্ষ থেকে আমরা মোটামুটি সবগুলাকে ক্যান্সেল আউট করতে পারবো, এক্স্যাক্টলি যেটা ওইটা ছাড়া। তো এখানে আমরা শীর্ষবিন্দু কি পাইলাম? মাইনাস ওয়ান কমা জিরো। তো মাইনাস ওয়ান কমা জিরোতে শীর্ষবিন্দু কোথায় আছে দেখো, এটা পজিটিভ, এটা কি জিরো কমা জিরোতে আছে, এটা ওয়ান কমা জিরোতে আছে, এইখানে কোথায় আছে দেখো, মাইনাস ওয়ান কমা জিরোতে আছে না? সো আমাদের এইটা হবে আনসার। আর আরেকটা জিনিস দেখো, এখানে এর ভ্যালু কিন্তু কি নেগেটিভ না, এরকম একটা অপশন দিয়ে দিতে পারতো, এরকম একটা অপশন দিয়ে দিতে পারতো, মাইনাস ওয়ানে দিয়ে দিচ্ছে, ধরো শীর্ষটা মাইনাস ওয়ান কমা জিরোতে দিচ্ছে। বাট এইখানে কি দেখো তো, এই ইকুয়েশনটা পাওয়ার জন্য আমাদের কি লাগতো? এর ভ্যালু নেগেটিভ লাগতো না? বাট এখানে কি এর ভ্যালু নেগেটিভ? ওয়াই এর সামনে কি কোনো নেগেটিভ সহগ আছে? নাই। সো আমাদের অ্যান্সারটা কি হবে? বি নাম্বার। যদি এইটাও দিত তাও কনফিউজ হওয়ার কিছু ছিল না, তখনও কি আমাদের অ্যান্সারটা বি হইতো। আচ্ছা, এই দেখো এখানে কি করছে,
অনেকটা আগেরটার মতোই, বাট একটুখানি দেখো, আমরা আগে ফরম্যাট করে নেই। আমরা অলওয়েজ যেটার সামনে স্কোয়ার আছে ওইটাকে পজিটিভ রাখবো, তাহলে কি আমাদের ফরম্যাট গুলোর সাথে মিলবে। অলওয়েজ যেটার সামনে স্কোয়ার আছে ওটাকে পজিটিভ রাখবো, তার মানে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার লিখলাম। লেখার পর আমরা এখানে লিখলাম ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান। তার মানে তার মানে এর সামনে একটা কি মাইনাস ওয়ান গুণ আকার আছে। তো মাইনাস ওয়ান গুণ আকার থাকা মানে কি বলতো, এখানে এর ভ্যালুটা নেগেটিভ, এর ভ্যালুটা নেগেটিভ। তো এর ভ্যালু যদি নেগেটিভ হয়, এর ভ্যালু যদি নেগেটিভ হয়, আমাদের কনিক্সটা বা পরাবৃত্তটা হা করবে কোন দিকে, নিচের দিকে। আবার এখানে দেখো, এখানে দেখো কি বলছে, এখানেও কি ওয়াইটা কি একঘাতি না? তো ওয়াই যদি একঘাতি হয় অক্ষরেখা কি হবে, অয়ক্ষ বরাবরই হবে, অয়ক্ষ বা অয়ক্ষের সমান্তরাল হবে। এখন আমরা কি করব, আমরা জানি এটা নেগেটিভ, যে কারণে কি উল্টা দিকে হবে। উল্টা দিকে হইলে তাহলে কি এইটা আর এটা তো হবে না, থাকতেছে কি সি আর বি। সি আর বির মধ্যে যে কোনো একটা কিভাবে হবে, যেটার সাথে শীর্ষ মিলবে সেটাই হবে। তো শীর্ষ মেলানোর জন্য কি করতে হবে, আমরা শীর্ষ মিলাইতে গেলে কি এক্স এর মাঝখানে যে পার্টটা আছে এই পুরোটা, আচ্ছা ধরো যখন এক্স সমান কি হয়, জিরো হয় না? তার মানে আমরা এই এক্স এখানে যেটা আছে এই পুরোটাকে কি শূন্য শূন্য বিন্দুতে, শূন্য শূন্য বিন্দুতে কিন্তু এক্স সমান জিরো হয়। তার মানে একটা কাজ করবো, তো এই পয়েন্টে যেটাই থাকুক না কেন, এই পয়েন্টে যেটাই থাকুক না কেন বা এখানে যেটাই থাকুক না কেন, ওইটার সামনে আমরা জিরো ধরবো। ধরো এক্স মাইনাস আলফা আছে, এটা সমান আমরা জিরো ধরবো। অথবা ওয়াই মাইনাস কি আছে বলতো, বিটা আছে, এর সমান আমরা জিরো ধরবো। জিরো ধরার পর এক্স এর ভ্যালু যেটা আসবে ওইটাই কি হবে বুঝ, ওয়াই এর ভ্যালু যেটা আসবে ওইটা হবে কি কোটি। তার মানে তার মানে ধরো এইখানে কি হয়েছে, এখানে মাইনাসের কারণে কি ঘটতেছে, উল্টা দিকে হচ্ছে। ইকুয়েশনটার আকৃতির কারণে কি এটা অক্ষরেখা অক্ষ বরাবর হচ্ছে। এখন কথা হলো শীর্ষ কোথায় হবে, শীর্ষ হবে যেহেতু ওয়াই সমান জিরো, জিরোই আছে। আর এক্স মাইনাস ওয়ান সমান কত হবে বলতো, জিরো। এক্স মাইনাস ওয়ান সমান যদি জিরো হয়, এক্স সমান কত, ওয়ান। তার মানে আমরা ওয়ান কমা জিরো বিন্দুটা পেলাম, ওয়ান কমা জিরো বিন্দু পাইছি। তো ওয়ান কমা জিরো কই আছে, বি নাম্বারে, অ্যান্সারটা হবে বি নাম্বার। ঠিক আছে, আচ্ছা, অ্যান্সারটা হবে বি নাম্বার। আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড। আচ্ছা, ওকে, আচ্ছা, এখন আসতেছি পরাবৃত্ত অক্ষরেখার ছেদবিন্দুকে। আচ্ছা, পরাবৃত্ত এবং অক্ষরেখার ছেদবিন্দুকে কি বলে, পরাবৃত্ত এবং অক্ষরেখার ছেদবিন্দু। যখন পরাবৃত্ত আর অক্ষরেখা ছেদ করে ওই পয়েন্টটা আসলে কি দেখো তো,
এটা অক্ষরেখা, এই যে পরাবৃত্ত ছেদ করতেছে, এটাকে আমরা কি বলি? শীর্ষবিন্দু বলি না? এটা হচ্ছে পরাবৃত্তের শীর্ষবিন্দু। ঠিক আছে? ওকে, এখন দেখো একটা পরাবৃত্তের ইকুয়েশন দিয়ে বলছে শীর্ষবিন্দু কত হবে। তো এরকম যদি থাকে আমরা প্রথমে কি এটাকে আগে ওই যে আমাদের যে চারটা আকৃতি আছে বা তিনটা দুইটা আকৃতি আছে ওইটার আকৃতিতে নিয়ে আসবো। প্রথম কাজটা ওইটা। তো দেখো এখানে x এর সহগ কি আছে? প্রথমে আমরা কি রাখবো? y স্কয়ার যেহেতু আছে দ্বিঘাত, তার মানে এটাকে আমরা এই পাশে রাখছি। আর y সম্বলিত যা পদ আছে সব এই পাশে রাখি। তো y সম্বলিত একটাই পদ আছে, সেটা হচ্ছে 2y। আর বাদ বাকি যা আছে সবকে সমান ওই পাশে পাঠিয়ে দিই। এটা কি হবে? 4x প্লাস 8, ওর সামনে একটা মাইনাস আছে। আচ্ছা, আচ্ছা, তো এখন এটাকে একটু চেঞ্জ করি, একটু মডিফাই করি, কারণ এটা তো y স্কয়ার আছে, মানে আমার সম্পূর্ণ y কে কি একটা স্কয়ারের আন্ডারে নিয়ে আসতে হবে। সম্পূর্ণ y কে যদি আমরা একটা স্কয়ার আন্ডারে আনতে চাই তাহলে কি হবে? এটাকে এভাবে লেখা যাবে y স্কয়ার প্লাস 2 ইনটু y প্লাস 1 সমান, যেহেতু আমরা কি এই পুরোটাকে একটা হোল স্কয়ার ফরম্যাটে আনবো এই জন্য এটা করতেছি। এখন মাইনাস 4x প্লাস 8, এখানে আমরা কি নিছি? 1 যোগ করছি, সো এখানে একটা কি 1 যোগ করব। এখন এখানে আমরা লিখতে পারবো কি বলতো? y plus 1 y plus 1 whole square is equal to, এখানে আমরা -4 টা কমন নিচ্ছি, -4 কমন নিলে থাকতেছে x x minus 9/4। ঠিক আছে? কারণ 8 আর 1 এ যোগ করলে 9 হয়, 9 কে 4 দ্বারা ভাগ করলে 9/4 পাওয়া যায়। তো এখন কি দেখো তো, আমরা একটা ফরম্যাটে পাইছি। এখন আমরা কি শিখছিলাম? যে যেহেতু শীর্ষবিন্দুর কথা বলছে, আমরা কি জানি? y minus beta whole square is equal to কি? 4 into a into x minus alpha। এটাই কি বলতো? একটা পরাবৃত্তের ইকুয়েশন, যেখানে আলফা আর বিটা কি? আলফা বিটা হচ্ছে পরাবৃত্তটার শীর্ষ। এখন এখানে দেখো তো পরাবৃত্তের শীর্ষটা কি হবে? কি বলছি? শীর্ষ বের করার জন্য শর্টকাট, এত কিছু মনে রাখার দরকার নেই, জাস্ট এটাকে জিরো ধরবা। এটাকে জিরো ধরলে y প্লাস 1 সমান 0, বা y সমান কি পাবো? -1। আবার এইটাকে জিরো ধরবা, এটাকে জিরো ধরলে x minus 9/4 is equal to 0, বা x এর ভ্যালু পাবা কত? 9/4। x এর ভ্যালু পাবা 9/4। তা এখন আমরা শীর্ষ কি পেলাম? 9/4, -1। 9/4, -1 কই আছে? এই নাম্বার আছে। ঠিক আছে? এটাই হচ্ছে অ্যান্সার। এটাই হচ্ছে অ্যান্সার। যাই হোক, এটা এই জিনিসগুলো খুবই ইজি, একটু খালি মাথা খাটাতে হবে এবং মাথাতে রাখতে হবে ওদের জিনিসগুলো, তাহলে খুব তাড়াতাড়ি অ্যান্সার করা যায়। তো সমস্যা নাই, আমরা মোটামুটি কেমনে কিভাবে আসতেছে সবগুলো দেখবো, কিছু শর্টকাটও দেখবো। বাট শর্টকাট গুলোকে শর্টকাটের মতো করে দেখবো না, বেসিক থেকে আসবো, সো মনে থাকবে। ঠিক আছে? মনে থাকবে, খুব বেশি কঠিন হবে না। তো যাই হোক, আমরা সামনের টপিকে যাই। সামনে কি আছে? আচ্ছা, তো এই যে আরেকটা ইকুয়েশন দিয়ে বলছে এখানে পরবর্তী শীর্ষের স্থানাঙ্ক কত। তো তোমার কাজ কি? y স্কয়ার আছে, y সম্পর্কিত সবগুলোকে এক পাশে আনো। তার মানে y স্কয়ার মাইনাস 8y ইজ ইকুয়াল টু 4x লিখলাম। এখন কথা হলো এটা তো কি করতে হবে? একটা স্কয়ার আন্ডারে আনতে হবে। আনার জন্য y স্কয়ার লিখলাম ফার্স্টে, লেখার পর লিখবা y স্কয়ার মাইনাস 2 ইনটু 4y প্লাস 4 স্কয়ার প্লাস 60 সমান কি লেখা? দেখো তো এই পাশে কত যোগ করছে? 16 না? তার মানে এই পাশেও কি একটা 16 যোগ করতে হবে। এখন তুমি এটাকে লিখতে পারবা y মাইনাস 4 হোল স্কয়ার, আর এখানে লিখতে পারবা 4 কমন নিলে x প্লাস 4। আচ্ছা, আচ্ছা, তো এখন তুমি কি লিখবা? y এর ভ্যালু কত বলো তো? আমাদের যে শীর্ষ সেটা y এর ভ্যালু কত? আমি কি বলছি? এই পুরোটা সমান যদি 0 হয়, y মাইনাস 4 সমান 0 হলে y এর ভ্যালু কত? 4। আবার x প্লাস 4 সমান 0 হলে x এর ভ্যালু কত? -4। তার মানে শীর্ষের স্থানাঙ্ক কি হবে? -4 খালি 4, -4 খালি। আচ্ছা, আচ্ছা, উপকেন্দ্র, উপকেন্দ্র। এখন দেখো, দেখো উপকেন্দ্রের কথা বলতে এখানে বোঝাচ্ছে কি? উপকেন্দ্রের স্থানাঙ্ক কত। তো প্রথমত এটা কি? প্রথমত এটা কি দেখো তো, y এর উপর স্কয়ার আছে আর x কি একঘাতি আছে, তার মানে এটা কোন ফরম্যাটের সাথে মিলতেছে বলতো? এটা কোন ফরম্যাটের সাথে মিলতেছে? y স্কয়ার সমান 4ax, এই ফরম্যাটের সাথে মিলতেছে না? তো এখন এইরকম যদি হইতো তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক কি রকম হতো বলতো? উপকেন্দ্রের স্থানাঙ্ক কি রকম হইতো বলতো? 0, ইয়ে না, 0, এরকম হইতো না?
তো এখন আমার কাজ কি বলতো? আমার কাজ হচ্ছে এই পার্টটাকে পুরাটাকে জিরো ধরা আর এই পুরো পার্টটাকে এ ধরা। তো এখন এই পুরো পার্টটাকে তুমি যদি জিরো ধরো আর এই পুরো পার্টটাকে যদি কি ধরো, এ ধরো, তাহলে কি আমরা সুন্দর মতো কি বলে উপকেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে যাবো। তো প্রথমত আমরা y মাইনাস ওয়ান সমান যদি জিরো ধরি, তাহলে y এর ভ্যালু আসতেছে কি, উপকেন্দ্রে y এর ভ্যালু আসতেছে ওয়ান। ঠিক আছে, আবার এখানে a এর ভ্যালু কত বলতো? ফোর এ আছে না, এখানে ফোর এ আছে না, ফোর এ সমান যদি ফোর হয়, তাহলে a এর ভ্যালু কত বলতো? ওয়ান না? a এর ভ্যালু যদি ওয়ান হয়, তো আমরা ধরতেছি x মাইনাস টু সমান ওয়ান, বা x is equal to 3, x is equal to 3। সো আমরা এই যে পরাবৃত্ত পাইলাম, এই পরাবৃত্তের কি পাইলাম বলতো? 3,1 না? আচ্ছা, এই পরাবৃত্তের স্থানাঙ্ক আমরা কি পাইছি? 3,1। সো আমাদের অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। ওকে, নেক্সটে কি আছে আমরা দেখি। নেক্সটে এইটাও কি দেখো তো, ওয়াই স্কোয়ার দিয়ে দিছে সামনে। তো আমরা যদি কি বলছি, যেটার উপর স্কোয়ার থাকবে সেটাকে বাম পাশে রাখবো, রাখার পর এই চলক সংবলিত যতগুলো পদ আছে সবগুলা কি ডান পাশে নিয়ে আসবে। তার মানে এখানে কি আছে, ফোর ওয়াই আছে, শুধু ফোর ওয়াই কে পাশে নিয়ে আসি সমানের, ফোর ওয়াই কে যদি সমানের এই পাশে নিয়ে আসি তাহলে কি পাওয়া যায়? মাইনাস ফোর। এখন এই পাশে রাখবো কি, ফোর এক্স মাইনাস সিক্সটিন, ফোর এক্স মাইনাস সিক্সটিন। এখন আমরা কি বলছি, যে এই যে একটা চলক আছে এটাকে পুরোপুরি একটা স্কোয়ারের আন্ডারে আনবো। পুরোপুরি স্কোয়ারের আন্ডারে আনতে গেলে এটাকে একটা পুরো পূর্ণবর্গ বানাইতে হবে। তো পূর্ণবর্গ বানানো কি খুব ইজি, ওয়াই স্কোয়ার মাইনাস টু ইন্টু টু ওয়াই, এর সাথে কি করতে হবে, যেহেতু টু ওয়াই আছে তার মানে একটা প্লাস ফোর যোগ করতে হবে। এ পাশে আমরা কি প্লাস ফোর যোগ করছি, তার মানে সমানের অপর পাশেও প্লাস ফোর যোগ করতে হবে। এখন আমরা এখান থেকে লিখতে পারবো, যেহেতু ওয়াই স্কোয়ার মাইনাস টু ইন্টু টু ওয়াই, তার মানে এটা হচ্ছে কি ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখান থেকে ফোর কমন নাও, ফোর কমন নিলে থাকতেছে কি এক্স, আর এটা হিসাব করার পর পাবো কত, মাইনাস বারো, মাইনাস বারোকে চার দ্বারা ভাগ করলে পাওয়া যায় মাইনাস থ্রি। আচ্ছা, এখন বলছে কি উপকেন্দ্রের স্থানাঙ্ক। আচ্ছা, এইখানেও কি আছে, ফোর না? ফোর এর জায়গায় কি ফোর আছে না? তার মানে এর ভ্যালু কত? এ সমান ফোর হবে না? এ সমান ওয়ান হবে না? এ সমান কিন্তু ওয়ান হবে। আচ্ছা, তার মানে আমরা কি বলছিলাম, আর একটা জিনিস বলো, এটা কি, এটা কি এর অক্ষরেখা কি এক্স অক্ষ বরাবর না, বা এক্স অক্ষের সমান্তরাল না? তো এরকম যদি কেস হয় তাহলে আমরা কি শিখছি, এটা কোন ইকুয়েশনটা সমতুল্য? ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর এ এক্স। তো এইখান থেকে আমরা জানি যে আমাদের যে উপকেন্দ্র স্থানাঙ্ক হয়, উপকেন্দ্রের স্থানাঙ্কটা হয় এ কমা জিরো। তো এ কমা জিরো বলতে আমাদের এক্স এর যে ভ্যালুটা আছে সেটা হয় এর সমান, আর ওয়াই এর যে ভ্যালুটা আছে সেটা হয় জিরো সমান। তার মানে এখানে এই পুরো ওয়াইটাকে আমরা জিরো ধরবো, ওয়াই মাইনাস টু সমান জিরো, বা ওয়াই এর ভ্যালু আমরা পাবো কত, টু। এটা হচ্ছে উপকেন্দ্রর কোটি। এখন ভুজ কি পাবো, ভুজ পাওয়ার জন্য কি ধরতে হবে, ভুজ পাওয়ার জন্য ধরতে হবে এক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু এ, বা এক্স ইজ ইকুয়াল টু, এর ভ্যালু কত, এর ভ্যালু কত ওয়ান, এর ভ্যালু ওয়ান। সো ওয়ান প্লাস থ্রি ইজ ইকুয়াল টু ফোর। কোথায় আছে, ফোর কমা টু কই আছে, এ নাম্বার। সো আমরা অ্যান্সারটা পেয়ে গেছি। আচ্ছা, তো আমরা নেক্সট টপিকে কি আছে। আচ্ছা, এই যে এইখানে যখন আমি 10টা ক্যারেক্টারিস্টিক পড়াইছি, এখানে বেসিক্যালি আমি 9টা পড়াইছি আর একটা বাদ পড়ছি। সেটা হচ্ছে তোমার সেটা হচ্ছে তোমার উপকেন্দ্রিক দূরত্ব। উপকেন্দ্রিক দূরত্বটা বলতে আসলে কি বোঝায়, ধরো এই যে এটা একটা পরাবৃত্ত, এখানে উপকেন্দ্রটা আছে। তো এই যে এইটা একটা পয়েন্ট না, এক্স বিন্দু। তো এই উপকেন্দ্র থেকে এই এক্স বিন্দুর যে দূরত্বটা, সেটাকে বলা হয় উপকেন্দ্রিক দূরত্ব। আচ্ছা, এখন পরাবৃত্তের ক্ষেত্রে আমরা কি জানি, এস পি সমান পি এম না? তো ধরো এই পয়েন্টটা পি, এটা পি পয়েন্ট, পি পয়েন্ট, ঠিক আছে, এটা একটা পি পয়েন্ট। এখন এটা কি এম, এটা এস। তো এস পি সমান পি এম। এখন একটা কথা বলো, এই এখান এখান থেকে এতটুকু দূরত্ব কি এ না? আবার এখান থেকে এতটুকু দূরত্ব কি এ না? এই কি না? এই কি না? এই তো নাকি? আবার আরেকটা জিনিস বলো, এই যে এইখান থেকে এই যে এই পয়েন্টটাকে যদি আমরা ধরি, এই পয়েন্ট থেকে এতটুকু দূরত্ব কি এক্স না? এক্স কিনা? অবভিয়াসলি কিন্তু এক্স হইতে হবে, কারণ আমরা এক্স অক্ষের দিকে কতটুকু স্মরণ করছে সেটা। তো এক্স অক্ষের দিকে কি আমার এক্স পরিমাণ স্মরণ করছে, আর উপকেন্দ্র থেকে সরি নিয়ামক রেখা থেকে অলরেডি কি এ পরিমাণ দূরত্ব তো এখানে আছে। তার মানে তার মানে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টের দূরত্ব কি, মানে পিএম সমান কত,
এক্স প্লাস এ। আর আমরা কি শিখছি পরবৃত্তের জন্য? পরবৃত্তের জন্য শিখছি এসপি সমান পিএম। তার মানে এসপির ভ্যালু কি হবে? এক্স প্লাস এ। এক্স প্লাস এ। তো এক্স প্লাস এ যদি হয়, এক্স প্লাস এ যদি হয়, তাহলে আমরা কি শিখবো বলো? তাই তো, তাহলে আমরা কি বলবো? যে যে কোনো একটা পয়েন্ট যদি একটা পরাবৃত্তের উপর থাকে, তার উপকেন্দ্রিক দূরত্ব কি? উপকেন্দ্রিক দূরত্ব, উপকেন্দ্রিক দূরত্ব সমান এক্স প্লাস এ। আর যদি এইখানে থাকতো, যদি তোমার কি হয়, এই এই পরাবৃত্তের জন্য হয় যেখানে কি অক্ষরেখাটা অক্ষের সমান্তরাল বা অক্ষ বরাবর, সেই ক্ষেত্রে উপকেন্দ্রিক দূরত্ব হয় ওয়াই প্লাস এ। তো এই দুটা জিনিস যখন আমি পড়াইছি আর বলছি কি আমরা একটা দেখবো আর বাকিগুলা কি অটোমেটিক পারবো। দেখো, আমরা যখন একটা করছি, একটা যখন করাইছি এখানে, বাকিগুলাতে কি করবা? জাস্ট যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে ওয়াই বসাই দিবা। এই পাশটাতে কি করবা? এখানে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে এখানে কি করবা? ওয়াই বসাবা। আর এখানে এখানে যেখানে এক্স এর ভ্যালু বসাইছো, এখানে সেখানে সেখানে কি ওয়াই এর ভ্যালু বসাবা। যেমন এখানে কি তুমি এক্স এর জায়গায় এ বসাইছিলা, এখানে কি ওয়াই এর জায়গায় এ বসাইতো। দেখছো? তাছাড়া সব সেম। আবার এখানে কি তুমি জাস্ট ওয়াই লিখছিলা, এখানে কি লিখতে হবে? এক্স লিখতে হবে। যেখানে এক্স থাকবে সেখানে ওয়াই, যেখানে ওয়াই থাকবে সেখানে এক্স, জাস্ট খালি উল্টাই দিবা। তাহলে কি ঘটনাটা সেম থাকবে। ঠিক আছে? জাস্ট এই জন্যই কি বলছিলাম যে একটা শিখলে কি আমরা বাকিগুলো মোটামুটি কভার করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, আমরা পরের দিকে আসি। পরের দিকে আসি। তো পরের দিকে যদি আসি, সেখানে বলছে যে এই যে একটা উপবৃত্ত আছে তার উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? প্রথমত আমাদের কি করতে হবে? ওয়াই স্কোয়ারকে মুক্ত করতে হবে। মুক্ত করার পর আমরা কি পাবো? 5/3x। আচ্ছা, তার মানে তুমি আমাকে বলো যে এই যে একটা উপবৃত্ত আছে, এখানে এর ভ্যালু কত? দেখো, 4a সমান কত? 4a সমান 5/3 না? বা এ সমান কি হবে? এ সমান 5/12 হবে। এ সমান 5/12 হবে। তো এখন দেখো, এটা তো সিম্পল যে প্রথম আকৃতিটা আছে ওইটার মতো পড়ছে না? ওয়াই স্কোয়ার সমান 4ax। তো এখানে উপকেন্দ্রের স্থানাঙ্ক কি ছিল? উপকেন্দ্রের স্থানাঙ্ক কি ছিল বলতো? এ কমা জিরো না? এ কমা জিরো না? তো এটা কি হবে? এ কমা জিরো হবে। এর ভ্যালু পাইছো 5/12। 5/12 কমা জিরো। 5/12 কমা জিরো কই আছে? ডি নাম্বার আছে। আচ্ছা, দেখি পরের ম্যাথটা কি। পরের ম্যাথটা কি বলছে? পরের ম্যাথটা বলছে হচ্ছে এই না, তোমার এটা কি আছে দেখো তো, ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 × a ইন্টু এক্স মাইনাস আলফা। এ কি আছে না? তো বলছে এর উপকেন্দ্রের পোলার স্থানাঙ্ক কি। তার আগে আমাকে প্রথমত কি করতে হবে বলতো? এই কোশ্চেনটা থেকে আমার ফার্স্ট কি করতে হবে? উপকেন্দ্রটা বের করতে হবে। প্রথমে উপকেন্দ্রটা বের করতে হবে। তো উপকেন্দ্রটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? দেখো, দেখো, এটা কি? এটা কি? এটা অনেকটা আমরা এভাবে লিখতে পারি না, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax। তার মানে এক্স এর যে ভ্যালুটা আছে সেটা কি এর সমান। এক্স এর যে ভ্যালুটা আছে সেটা এর সমান। এক্স এর পুরো ভ্যালু কত আছে? আর এ সমান কত? 4a সমান 8। 4a সমান 8 বা এ সমান 2 নাকি? 4a সমান 8 অথবা এ সমান 2। এখন এখানে কি আছে দেখো তো? এক্স প্লাস 3। তার মানে আমরা কি লিখতে পারবো? এক্স প্লাস 3 সমান 8 বা 2। অতএব এক্স এর ভ্যালু কত? -1 না? 3 পাশে আসলে -1। আবার আমরা এখানে লিখতে পারবো ওয়াই প্লাস রুট থ্রি ইজ ইকুয়াল টু জিরো, বা ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস রুট। তার মানে, তার মানে দেখো তো, আমাদের আমাদের পোলার না, সরাসরি যদি আমরা কার্টেসীয় স্থানাঙ্কের কথা বলি, তাহলে স্থানাঙ্ক কি হচ্ছে? -1 কমা -√3। আচ্ছা, -1 কমা -√3। এখন আমরা অপশনের দিকে তাকাই। দেখো তো, এটা কত? -π/3। আচ্ছা, আগে এটা বলো, এই যে আমরা একটা কি স্থানাঙ্ক পাইছি, কার্টেসীয় স্থানাঙ্ক। এটাকে যদি আমরা পোলার স্থানাঙ্কে কনভার্ট করি, তাহলে এর থিটাটা কোথায় থাকবে? দেখো, দুইটাই নেগেটিভ না? তার মানে এটা কোন কোয়াড্রেন্টে থাকবে? থার্ড কোয়াড্রেন্ট। তো থার্ড কোয়াড্রেন্ট কি হয়? থার্ড কোয়াড্রেন্ট 180 থেকে বড় হয়, 270 থেকে ছোট হয়। তো দেখো, এই কোণটা দেখো, এই কোণটা কি? 180 ছোট না? এই কোণটা কত? π/6 মানে কি 30 ডিগ্রি, এটা তো 90 ডিগ্রি থেকে ছোট। তারপর এখানে দেখো -π/3। -π/3 মানে কি বলতো? -60 ডিগ্রি। এটা কি এই রেঞ্জের মধ্যে পড়ছে? এই রেঞ্জের মাঝখানে আছে নাই কিন্তু, তার মানে এটা হবে না। আর π/3 মানে কি বলছি? π/3 মানে খালি 60 ডিগ্রি। তো এটা কি এইখানে আছে? সো এই রেঞ্জের মাঝখানে আছে কি শুধুমাত্র সি নাম্বারটা না? তার মানে অ্যান্সার হবে সি নাম্বার। ওকে। আচ্ছা,
আচ্ছা, আমরা কিন্তু পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা শিখছি। পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা কিন্তু আমরা শিখছি। কিভাবে শিখছি? একটা পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা কিরকম হয় বলতো? 4a, মোড অফ 4a। এখন এখান থেকে আমার কাজ কি বলতো? এ বের করা। এ বের করলে কি আমাদের খেলা শেষ। তো এখানে কি আছে? এক্স স্কোয়ার মাইনাস 4x লিখছো, বাকি যা আছে সবকে সমানের ওই পাশে পাঠিয়ে দাও। 12y প্লাস 40, 12 এর সামনে একটা মাইনাস আসবে। এখন তুমি এক কাজ করো, এখান থেকে তুমি লিখবা। তো আমার যেহেতু এ বের করা লাগবে, তাহলে কি আমার এই পাশে কাজ করার কোনো দরকার আছে? আমার যেহেতু এ বের করা লাগবে, আমাকে এই পাশে তো মানে কাজ করার কোনো দরকার আছে? কোনো দরকার নেই। এরকম কথা যখন বলবে, আমরা কিচ্ছু করবো না। এই যে ওয়াই এর সাথে যে সহগটা আছে, ওয়াই এর সাথে যে সহগটা আছে, ওয়াই এর সাথে কোন সহগ আছে বলো? ওয়াই এর সাথে কি 4ay না, এরকম আছে না? বা ধরলাম ওয়াই এর পর আরো কিছু আছে, আলফা বিটা গামা হাবি জাবি যাই থাকুক, বাট ওয়াই এর সহগটা কি 4a না? ওয়াই এর সহগ কি 4a না? তার মানে ওয়াই এর যে সহগটা আছে ওটাকে মোড করে দিলে কি তুমি অ্যান্সার পাবা। ওয়াই এর যে সহগটা আছে সেটাকে মোড করে দিলে কি তুমি অ্যান্সার পাবা। এটা কিন্তু শর্টকাট না, বাট শর্টকাটের মতো কাজ করবে। দেখো এই কোশ্চেনটা দেখে এত কাহিনী করার দরকার আছে? কাহিনী করার দরকার আছে নাই? তুমি জাস্ট কি করবা বলো তো? ওয়াই যে শর্টটা আছে সেটাকে কি করবা, মোড করে দিবা। যেটা আসবে সেটাই কি তোমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তো একটা জিনিস খেয়াল রাখবা, একটা জিনিস খেয়াল রাখবা, এখানে এক্স এর সহগটা কি আছে? এক্স এর সহগটা যদি 1 থাকে, তাহলে এই ওয়াই এর সহগটা কি হবে বলতো? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে। যদি এক্স এর সহগ 2 থাকে, তাহলে কিন্তু তোমার কি করতে হবে? এটাকে 2 দ্বারা ভাগ করতে হবে। এক্স এর সহগ যদি 3 থাকে, তাহলে এটাকে 3 দ্বারা ভাগ করতে হবে। বুঝা গেল কথা? যদি এক্স এর সহগ বা এক্স স্কয়ারের সহগ 1 থাকে, সরি এক্স না, এক্স স্কয়ারের সহগ 1 থাকে, তাহলে কি হয়? ওয়াই এর যে সহগটাই থাকুক না কেন, ওইটা তোমার কি হবে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে। জাস্ট নোট করে দিতে হবে। যদি 1 না থাকে, যে কোনো কিছু থাকে, তাহলে কি করতে হবে? যে সংখ্যাটা থাকবে সেটা দ্বারা ভাগ করতে হবে। আচ্ছা, এইখানে দেখো, এখানে কি বলছে? এখানে কি বলছে? তোমার পরবর্তী উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করো। তুমি কি করো? সিম্পলি এটাকে এই পাশে পাঠাই দাও। এখানে কি আছে দেখো, 8 আছে না? 8 আর কি স্কয়ার লাগবে এখানে? এখানে তো ওয়াই সহগ একই, ওয়াই স্কয়ারের সহগ 1 না? এখানে ওয়াই স্কয়ারের সহগ 1 না, কিছু করা লাগবে না। দেখো এটাকে তুমি এইভাবে রাখো, ওয়াই স্কয়ার প্লাস 8y ইজ ইকুয়াল টু 8x। তো এইখানে তুমি যত কাহিনী করো না কেন, তুমি জাস্ট এখানে একটা সংখ্যা যোগ বিয়োগ করো। তো এখানে একটা যোগ বিয়োগ করো, আমি যাবি যাই কিছু যোগ বিয়োগ করলে করো। বাট এক্স এর সাথে কোন আকারে কি এটাই থাকবে না? এই থাকবে না। তো এটা কোন কোন জায়গায় আছে বলতো? 4 এর জায়গায় আছে না? 4 এর জায়গায় আছে না? 4 এর জায়গায় যদি এটা থাকে, আমরা কি মোড অফ 4 এর সমান কি লিখতে পারি? 8 না? সো অ্যান্সারটা হবে 8। ওকে, আমরা পরের ম্যাথের দিকে যাই। তো এখানে একটা পরাবৃত্ত দিয়ে বলতে অক্ষের সমীকরণ। ওই যে আমি তোমাদেরকে যখন অক্ষের সমীকরণ বের করার কথা বলছিলাম, তখন একটা জিনিস শিখাইছিলাম। যখন আমি অক্ষের সমীকরণটা বের করছিলাম, তখন কি বলছে? যেটার উপর স্কোয়ার থাকবে ওইটাকে জিরো ধরলে কি হয়? যেটার উপর স্কোয়ার থাকবে ওইটাকে জিরো ধরলে কি অক্ষের সমীকরণ পাওয়া যায়? যেটার উপর স্কোয়ার থাকবে ওইটাকে জিরো ধরলে অক্ষের সমীকরণ পাওয়া যায়। আমরা প্রথমত কি করবো? এখন এক্স এর স্কোয়ার উপর স্কোয়ার আছে না? তো এক্স এর উপর যেহেতু স্কোয়ার আছে, তাহলে আমরা এক্স কে বাম পাশে রাখবো। 5x স্কোয়ার প্লাস 30x ইজ ইকুয়াল টু মাইনাস 2y মাইনাস 59। তো এখন আমাদের কাজ কি? এটাকে আগে ফুলটাকে স্কোয়ার ফরম্যাটে নিয়ে আসা। ফুলটাকে স্কোয়ার ফরম্যাটে যদি আনতে চাই, আমরা 5 কমন নিলাম। 5। আর হ্যাঁ, আরেকটা জিনিস দেখবা দেখবা যেটা কিন্তু স্কোয়ার থাকে পরাবৃত্তে, পরাবৃত্তে যেটা স্কোয়ার থাকে ওইটা কিন্তু, ওইটা কিন্তু পরাবৃত্তে যেটা স্কোয়ার থাকে ওইটা কি হয়? ওইটা সবসময় একঘাতি হয়। এটা মাথায় রাখবে, সরি, ওইটা সহগ সবসময় এক হয়। পরাবৃত্তে যেখানে স্কোয়ার থাকে ওইটা সহগ সবসময় এক হয়। তো এই জিনিসটা কিন্তু সবসময় খেয়াল রাখবা। ওকে, তার মানে আমরা 5 কমন নিলাম। নেওয়ার পর এখানে এক্স স্কোয়ার থাকতেছে, এখানে 30x ছিল, 30x ছিল। তো 30x কে 5 দ্বারা ভাগ করলে পাওয়া যায় 6x। বাদ বাকি যা আছে এখানে দেখো মাইনাস 2y মাইনাস 59। এখন এটাকে ওই পাশে পাঠিয়ে দাও সমানে, পাঠিয়ে থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস, সরি প্লাস 6x। 6 কে কিভাবে লেখা যায়? 2 ইন্টু 3x, এর সামনে একটা 9 যোগ করো 3 স্কোয়ার হিসেবে। আর এইখানে তুমি এটাকে এই পাশে পাঠিয়ে দাও, 1/5, 1/5 তুমি আগেই পাঠিয়ে দিছো। পাঠিয়ে দেওয়ার পর মাইনাস 2y মাইনাস 59, এর সাথে তুমি যোগ করছো কত? 9। আচ্ছা, যাই হোক, এই পাশে কি হচ্ছে না হচ্ছে এটা নিয়ে কিন্তু আমার আর হিসাব নাই। আমি কি বলছি, এই পাশে কিচ্ছু করার দরকার নেই। তুমি যে পাঠাচ্ছ এটারও দরকার নেই, তুমি মনে মনে ধরে নাও এই পাশে কিচ্ছু নাই। ঠিক আছে, জাস্ট খালি 5টা পাঠাই দিচ্ছি। তোমার কাছে আছে কি এক্স স্কোয়ার প্লাস 6। তো এটাকে তুমি যদি স্কোয়ারে নিয়ে আসো,
নিয়ে আসার সময় তুমি কি করবা, এটা কি লিখবা, এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার না, এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার না, তো স্কোয়ার কার উপর আছে, এক্স প্লাস থ্রির উপর আছে, স্কোয়ার কার উপর আছে বলো তো, এক্স প্লাস থ্রি এর উপর আছে। আমি কি বলছি, যখন অক্ষরেখা বের করবা যার উপর স্কোয়ার থাকে ওটাকে জিরো ধরে নিই, তার মানে এক্স প্লাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এটাই হচ্ছে কি আমাদের অক্ষরেখার সমীকরণ। কয় নাম্বার আছে, 2 নাম্বার। ঠিক আছে, আচ্ছা তো পরের ম্যাথের দিকে যাই। পরের ম্যাথটা কি আছে দেখো তো, ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফোর ওয়াই, যাই হোক কিছু একটা দিয়ে দিচ্ছে সমীকরণ, তো আমাদের বলছে যে অক্ষরেখার সমীকরণ নির্ণয় করো। অক্ষের যদি সমীকরণ বের করতে চাও, এটা কি ওয়াই স্কোয়ার আছে, তার মানে কি করবো, ওয়াই স্কোয়ার প্লাস ফোর ওয়াই টানা, তো এটাকে তুমি টোটালটাকে কি করতে যাচ্ছ, স্কোয়ার আকৃতিতে নিতে যাচ্ছ। আমি কি বলছি, যখন তুমি বের করবা, এখানে কি করবা, যখন তুমি অক্ষরেখার সমীকরণ বের করবা শুধুমাত্র যেটা স্কোয়ার আছে ওইটা নিয়ে কাজ করবে, ওইটা নিয়ে কাজ করবা, ওই পার্টটা নিয়ে কাজ করলে আর বাকি যেটা আছে ওইটা দেখারও দরকার নেই। তো এখানে তোমার কি অ্যাড করা লাগতেছে দেখো তো, স্কোয়ার বানাইতে ফোর অ্যাড করা লাগতেছে না, ফোর অ্যাড করলে কি পাবা, এটা সমান পাওয়া হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস টু ইন্টু টু ওয়াই প্লাস টু হোল স্কোয়ার, তো এটা সমান লিখতে পারবা ওয়াই প্লাস টু হোল স্কোয়ার। তো আমরা কি বলছি, যেটার উপর স্কোয়ার থাকবে সেটাকে কি করতে হবে, সমান জিরো ধরে নিলেই কাজ হয়ে যাবে। তো ওয়াই প্লাস টু এর উপর স্কোয়ার আছে, তো আমরা ওয়াই প্লাস টু সমান জিরো, কোথায় আছে বলতো, বি নাম্বারে, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, কিচ্ছু হওয়ার দরকার নেই, কিচ্ছু হওয়ার দরকার নেই, এটা দেখে দেখে আনসার করা যায়। ওয়াই স্কোয়ার আছে আর ফোর ওয়াই আছে, তার মানে কি ওয়াই স্কোয়ার প্লাস টু ইন্টু টু ওয়াই প্লাস টু স্কোয়ার, তার মানে ওয়াই প্লাস টু হোল স্কোয়ার সমান পাবো আমরা এখানে, এখানে আমরা ওয়াই প্লাস টু হোল স্কোয়ার পাবো। তো এটা সমান আমরা জিরো ধরে নিলেই কি খেলা শেষ, সমান জিরো। এইভাবে কি এই ম্যাথ গুলা চোখের দেখায় চোখের পলকে 5 সেকেন্ড অ্যান্সার করে। আচ্ছা, এইখানে দেখো কি বলছে, এতক্ষণ আমরা কি অক্ষরেখা নিয়ে পড়ছিলাম, এখন কি দ্বিঘাক্ষের সমীকরণ। কিছুক্ষণ আগে যখন আমি কনসেপ্ট পড়াচ্ছিলাম বলছিলাম কি, যে অক্ষরেখা অলওয়েজ কি হয়, দ্বিঘাক্ষের সাথে লম্বভাবে থাকে, অক্ষরেখা অলওয়েজ কি দ্বিঘাক্ষের সাথে লম্বভাবে থাকে। এখন এখন এখানে তুমি আমার একটা কথা বলো, যে দ্বিঘাক্ষের সমীকরণ আমরা কি করছি না, এটা কোন ফরম্যাট আছে, ধরে নাও এটা এই মাইনাসটা এর ভিতরে আছে, তার মানে এটা কিভাবে আছে, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর ইন্টু মাইনাস এ এক্স, এই ফরম্যাটে আছে না, এই ফরম্যাটে আছে না, বলো এই ফরম্যাটে আছে না। তো এই ফরম্যাটে যদি থাকে, আমরা কি শিখছি, অক্ষরেখার সমীকরণ কি শিখছি, অক্ষরেখার সমীকরণ কি শিখছি, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ না, এক্স ইজ ইকুয়াল টু কি মাইনাস এ শিখছি না। সো এক্স ইজ ইকুয়াল টু যদি মাইনাস এ হয়, সো আমরা লিখতে পারি এক্স প্লাস এ সমান জিরো, বা তুমি এর জায়গায় বসায় দাও ভ্যালু, এখানে এর জায়গায় কি আছে মাইনাস, তার মানে এক্স প্লাস মাইনাস এ সমান জিরো, বা এক্স ইজ ইকুয়াল এক্স মাইনাস এ সমান জিরো। এক্স মাইনাস এ সমান জিরো কোথায় আছে, বি নাম্বার। বুঝছি, এটা কোথায় আছে দেখো, এটা কিন্তু আমরা যখন বৈশিষ্ট্যগুলো পড়াইছিলাম তখন বের করে শিখেছি, তখন বের করা শিখেছি কই, এই যে নিয়ম রেখে সমীকরণ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস, ঠিক আছে, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস। আচ্ছা, পরের ম্যাথটাতে দেখি আমরা, তো এই পরবর্তী নিয়ামক রেখা সমীকরণ, নিয়ামক রেখা দ্বিকাক্ষরেখা দুটো একই জিনিস, নিয়ামক রেখা আর দ্বিকাক্ষরেখা কি দুইটা একই জিনিস। তো এখন এক কাজ করো, এক কাজ করো, এখানে কি আছে ওয়াই স্কোয়ার মাইনাস নাইন এক্স ইজ ইকুয়াল টু জিরো আছে, তো এটাকে তুমি ফরম্যাট চেঞ্জ করো, আমরা ওয়াই স্কোয়ার সমান কি লেখা যাবে, নাইন এক্স, তো এটাকে কি করবা, ফোর এ আকৃতিতে আনবা, তার মানে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু নাইন বাই ফোর, সামনে একটা ফোর দাও এক্স। ঠিক আছে, এটা কি তোমার খাতায় করা লাগবে, এটা কি মনে মনে বুঝতে পারতেছো না যে এটা নাইন বাই ফোর হবে, এটা কি বুঝতেছো না নাইন বাই ফোর হবে। তার মানে এখন নিয়ামক রেখার সমীকরণ কি হবে, আমরা কি শিখছি, নিয়ামক রেখার সমীকরণ কি হয়, যেটা একঘাতি হয় ওটা সমান লিখতে হয় মাইনাস এ, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ, তার মানে কি নাইন বাই ফোর, এর ভ্যালু কত নাইন বাই ফোর। তো এখানে তুমি এটাকে এই পাশে পাঠাও, এক্স প্লাস নাইন বাই ফোর ইজ ইকুয়াল টু জিরো। আচ্ছা, এটা তো এই ফর্মেটে না, অন্য ফর্মেটে আছে, তাহলে আমরা এক কাজ করি, ফোরটাকে এই পাশে গুণ করি, ফোর যদি ওই পাশে যায় তাহলে ফোর এক্স ইজ ইকুয়াল টু মাইনাস নাইন, বা ফোর এক্স প্লাস নাইন ইজ ইকুয়াল টু জিরো, ফোর এক্স প্লাস নাইন ইজ ইকুয়াল টু জিরো, কোয়েস নাম্বার, সেই নাম্বারটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, আচ্ছা আমরা পরের ম্যাথটা দেখি, এখানে কি বলছে দেখো তো, এখানে বলছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এইট এক্স প্লাস এইট ওয়াই দ্বিঘাক্ষের সমীকরণ নির্ণয় করো, দ্বিঘাক্ষের সমীকরণ নির্ণয় করতে বলছে, তার মানে কি এটাকে এই পাশে পাঠাও, এটাকে তুমি যদি এই পাশে পাঠাও তাহলে পাবো হচ্ছে ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার
মাইনাস 8y ইকুয়াল টু 8x। আচ্ছা, তো যখন আমরা কি করছিলাম, অক্ষরেখার ইকুয়েশন বের করছিলাম, তখন আমরা এটা নিয়ে কাজ করছিলাম। যখন আমরা অক্ষরেখার ইকুয়েশন বের করছিলাম তখন আমরা কি এই পার্টটা নিয়ে কাজ করছিলাম। এখন আমরা কি করতেছি, এখন আমরা নিয়ামক রেখার সমীকরণ বের করতেছি। তো নিয়ামক রেখার সমীকরণ যখন আমরা বের করবো তখন আমরা এই পার্টটা নিয়ে কাজ করবো। এখানে এর ভ্যালু কত, 2 না? দেখো তো, এখানে এর ভ্যালু কত দেখো তো, 2 না? আচ্ছা, তো এইখানে দেখো এর ভ্যালু কত আছে, 4 ইন্টু 2 ইন্টু 8। তো আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু কি আগের বেলার ক্ষেত্রে আমার স্কোয়ার ছিল, তার মানে কি আমার এই পার্টটাতে এই পার্টটার কোনো কি ছিল না বলতো, কোনো একটা ভ্যালু ছিল না। আমার এখানে মানে বাম পাশে যা খুশি আমরা নিতাম, ডান পাশে যা আসতেছে ডাজেন্ট ম্যাটার। বাট এখন কথা হলো কি, আমার এই পার্টটা কি সামনের পার্টটার উপর ডিপেন্ড করে না, পিছনের পার্টটা কি বলতো সামনের পার্টটার উপর ডিপেন্ড করতেছে না। বাম পক্ষ যেটা আছে সেটা কি ডান পক্ষের, সরি ডান পক্ষ যেটা আছে সেটা কি বাম পক্ষের উপর ডিপেন্ড করতেছে না। কারণ আমার বাম পক্ষকে কি করতে হবে, একটা স্কোয়ার আকৃতিতে আনতে হবে। তো বাম পক্ষকে যখন আমি স্কোয়ার আকৃতিতে আনবো তখন কি আমার ডান পক্ষকেও কি কিছুটা চেঞ্জ করতে হবে। তো ওই চেঞ্জটা কি অ্যাপ্লিকেবল থাকবে না, তো এটা কি ইফেক্ট করবে না, ওটা কিন্তু ইফেক্ট করবে। সো আগের বার সরাসরি আমরা কি করছিলাম, যখন অক্ষরেখা বের করছিলাম ডিরেক্টলি ডিরেক্টলি এটা নিয়ে কাজ করলে হয়েছে, এটাকে আমাদের দেখতে হয়নি। বাট এখন কি আমার এইটাকে চেঞ্জ করতে হবে, সেই অনুযায়ী এইটা যা হবে তারপর কি আমার অপারেটর কোশ্চেন বের করতে হবে। আচ্ছা, তো এখন একটা জিনিস দেখো, এখানে আমরা জানছি যে এর ভ্যালু 2e হবে, এর ভ্যালু 2e হবে, এর ভ্যালু 2e হবে, কারণ 4a ইজ ইকুয়াল টু 8 বা a ইজ ইকুয়াল টু 2, এতটুকু আমাদের জানা আছে। আর বাকিটুকু আমাদের বের করতে হবে না। তারপর আমরা এখানে কি লিখতে পারি, y স্কয়ার মাইনাস 2 ইন্টু 4 ইন্টু y প্লাস 4 স্কয়ার মানে 16 ইজ ইকুয়াল টু, আমরা এখানে কি 16 অ্যাড করছি, তার মানে এখানে কি 8x প্লাস 16। এখন তুমি এখানে লিখতে পারবা, এখন তুমি এখানে লিখতে পারবা, দেখো এই পুরোটা সময় লিখতে পারবা y মাইনাস 4 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, এখানে তুমি 8 কমন নাও বা 4 ইন্টু 2 লেখো ইজ ইকুয়াল টু এক্স প্লাস 2। আচ্ছা, এখন আমাকে তুমি একটা কথা বলো, আমি কি বলছিলাম, এই যে এক্স এর জায়গায় যেটা থাকে, এক্স এর জায়গায় যেটা থাকে নাকি, এক্স এর জায়গায় যেটা থাকে সেটা সমান কি হয়, এক্স এর জায়গায় যেটা থাকে সেটা সমান হয় হচ্ছে তোমার মাইনাস এ, নাকি? এক্স এর জায়গায় যেটা থাকে ওটা সমান মাইনাস এ। তার মানে আমরা ওই যে এই ইকুয়েশনটাকে তুমি তুলনা করো, দেখো এই ইকুয়েশনটা কার সাথে গেছে, ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax, এটার সাথে গেছে না? তো এইখানে আমরা দ্বিঘাত সমীকরণ কি পড়ছিলাম, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ। তার মানে কি হবে বলতো, এই যে পার্টটা পাইছো এটা সমান কি হবে, মাইনাস এ, এর ভ্যালু পাইছো 2। তার মানে তুমি লিখতে পারবা এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু মাইনাস ইন্টু এর ভ্যালু কত পাইছো, 2, মাইনাস 2। তার মানে সরি খালি 2 পাইছো, মাইনাস 2 কেন লিখলাম, মাইনাস 2। সো মাইনাস 2 কে সমান এই পাশে আনলে কি হবে, প্লাস 2। তার মানে এক্স প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। অ্যান্সার হবে এক্স প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 বা এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 4, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 4। ঠিক আছে, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 4। আচ্ছা, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 4, এটা কোথায় আছে, সি নাম্বার। কি করতে আমরা দেখো, যখন আমরা অক্ষরেখার সমীকরণ বের করতাম শুধুমাত্র যার স্কোয়ার আছে ওই পার্টটা নিয়ে কাজ করতাম। বাট যখন আমরা দ্বিঘাত নিয়ে কাজ করি, দ্বিঘাতের জন্য দেখো আমরা কিন্তু চেঞ্জ করি বেসিক্যালি এটাকে, এক্স মানে স্কোয়ারটাকে একদম কি প্রপার স্কোয়ারে নিয়ে আসি, প্রপারলি পুরো টার্মটাকে স্কোয়ার আকৃতিতে নিয়ে আসার জন্য কি করি বলতো, আমরা চেঞ্জ করি। তো ওইটা যখন আমরা চেঞ্জ করি তার মানে কি সমানের ডান পাশে হ্যাঁ ডান পাশে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। সো আমার কিন্তু ওই চেঞ্জটা কি থাকবে বলতো, ভ্যারি ভ্যারি করবে, ওই চেঞ্জটা কিন্তু পরবর্তীতে ভ্যারি করবে। এই জন্য যখন আমরা অক্ষরেখা বের করতেছিলাম বা ডান পাশে কি হচ্ছে সেটা দেখা না লাগলেও, যখন আমরা কি করবো বলতো রেখাংশ বের করবো তখন কি আমাদের প্রপারলি আকৃতিটা নিয়ে আইসা তারপর কি করতে হবে, ম্যাথটা সলভ করতে হবে। আচ্ছা, এখন বলতে এখানে উপকেন্দ্রিক লম্ব আণবিক আণবিকের সাথে কত গুণ পূর্ণ হবে। আচ্ছা, উপকেন্দ্রিক লম্ব, আচ্ছা উপকেন্দ্রিক লম্ব কিরকম ভাবে থাকে আমাকে তোমরা বলো তো, উপকেন্দ্রিক লম্ব কিরকম ভাবে থাকে। ধরো এটা একটা পরাবৃত্ত, তো এইখানে ধরো নিয়ামক রেখা আছে, উপকেন্দ্রিক লম্বটা কি হয়, নিয়ামক রেখার সমান্তরাল হয় না, নিয়ামক রেখার সমান্তরাল হয় না, বা অক্ষরেখার সাথে কি লম্ব হয়ে থাকে না। উপকেন্দ্রিক লম্বটা কি অক্ষরেখার সাথে কিন্তু লম্ব হয়ে থাকে, উপকেন্দ্রিক লম্বটা অক্ষরেখার সাথে লম্ব হয়ে থাকে। তো এইখানে দেখো তো ওয়াই না, এটা এটা কি ওয়াই না, ওয়াই কি একঘাতি।
তার মানে ওয়াই যদি একঘাতি হয় আমাদের কি, আমাদের পরাবৃত্তটা পরাবৃত্তটা কি হবে, ওয়াই অক্ষের সমান্তরাল হবে, ঠিক আছে। পরাবৃত্তটা ওয়াই অক্ষের মানে পরাবৃত্তের অক্ষরেখাটা ওয়াই অক্ষের সমান্তরাল হবে। যদি ওয়াই কি থাকে, একঘাতি থাকে, তাহলে পরাবৃত্তের অক্ষরেখা কি হবে, ওয়াই অক্ষের সমান্তরাল হবে। তো পরাবৃত্তের অক্ষরেখা যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয় তাহলে কি হবে, অক্ষরেখার সাথে উপকেন্দ্রিক লম্ব কিভাবে থাকে, লম্ব হয়ে থাকে। এখন দেখো এটা কি অনুভূমি না, এটা কি উপকেন্দ্রিক লম্ব না, এটা অনুভূমি, এটা কি উপকেন্দ্রিক লম্ব, এদের মধ্যবর্তী কোণ কি, এটা কি বলতো সমান্তরাল না, পরস্পর সমান্তরাল হলে মধ্যবর্তী কোণ কত হয়, 0 ডিগ্রি। পরস্পর সমান্তরাল হলে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়, সো অ্যান্সার হবে 0 ডিগ্রি। ঠিক আছে, কিভাবে করলাম, প্রথমে আমরা দেখলাম যে এর অক্ষরেখা কি বরাবর, যেহেতু ওয়াই একঘাতি তার মানে অক্ষরেখা কি ওয়াই অক্ষ বরাবর বা অক্ষের সমান্তরাল। যদি ওয়াই অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষ বরাবর হয়, ওয়াই অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষ বরাবর হয় তাহলে কি হয়, অক্ষরেখা যদি অক্ষের সমান্তরাল বা অক্ষরেখা বরাবর হয় তাহলে উপকেন্দ্রিক লম্ব এবং নিয়ামক রেখা দুটোই কি হয়, এক্স অক্ষের সমান্তরাল হয়। আর এরা যদি সমান্তরাল রেখা কি হয়, পরস্পরের মধ্যবর্তী কোণ সমান্তরাল রেখার 0 ডিগ্রি হয়, সো আমাদের অ্যান্সার হবে 0 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা একটা জিনিস দেখি এখানে কি আছে, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 8x, পরাবৃত্তের উপস্থিত কোন বিন্দুতে উপকেন্দ্রিক দূরত্ব 8 হলে ওই বিন্দুর স্থানাঙ্ক কত? আচ্ছা, আমরা কিন্তু উপকেন্দ্রিক দূরত্ব কিভাবে আসে সেটা শিখছি, উপকেন্দ্রিক দূরত্ব কিভাবে আসে সেটা শিখছি না, এক্স প্লাস এ অথবা ওয়াই প্লাস এ, কোনটার জন্য কোনটা, যখন ইকুয়েশনটা এই আকৃতিতে থাকে, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, 4ax, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, যখন আকৃতিটা থাকে এরকম, এটার জন্য হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, আর এটার জন্য কি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay। ঠিক আছে, তার মানে দেখো এখানে কোন আকৃতি আছে, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 8x, তার মানে এটা কোনটা, প্রথমটাকে, প্রথমটাতে আছে, প্রথমটাতে যদি থাকে এখানে এর ভ্যালু কত, 4 এর ভ্যালু কত, 4 এর ভ্যালু 8, তার মানে এর ভ্যালু 2, তার মানে এর ভ্যালু 2। সো আমরা এখান থেকে লিখতে পারবো y স্কয়ার ইজ ইকুয়াল টু 4 ইনটু 2 ইনটু x। সো 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 আমাদের বলছে কি দেখো তো, উপকেন্দ্রিক দূরত্ব 8, উপকেন্দ্রিক দূরত্ব 8 হলো এই বিন্দুর স্থানাঙ্ক কত? যে উপকেন্দ্রিক দূরত্ব কিন্তু দিয়েছে, উপকেন্দ্রিক দূরত্ব তার মানে x প্লাস a সমান 8, বা x এর ভ্যালু কত হয়েছে, এর ভ্যালু কত হয়েছে 2, তার মানে x ইজ ইকুয়াল টু 8 মাইনাস a, এর ভ্যালু কত 2 মাইনাস 2, তার মানে x এর ভ্যালু কত হয়েছে 6। x এর ভ্যালু যদি 6 হয় y এর ভ্যালু কত, x এর ভ্যালু যদি 6 হয় y এর ভ্যালু কত, দেখো y স্কয়ার সমান কত, 8x না, y স্কয়ার সমান 8x, তার মানে কি 6টা 48, y স্কয়ার সমান যদি 48 হয় y এর ভ্যালু কত হবে, প্লাস মাইনাস রুট ওভার 48, রুট ওভার 48, তো প্লাস মাইনাস রুট ওভার 48 মানে কি, রুট ওভার 48 মানে কি 3 × 48 না, 3 × 48, 16 কে বাইরে আনো, তার মানে 16 কে বাইরে আনলে হবে 4 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4 রুট 3, 4 রুট 3, তার মানে এটা পেলাম হচ্ছে 4 রুট 3, আর x এর ভ্যালু পাইছি 6, তার মানে 6 প্লাস মাইনাস 4 রুট 3 হচ্ছে অ্যান্সার, 6 প্লাস মাইনাস 4 রুট 3, 3 নাম্বার আছে। আচ্ছা, আমরা পরের ম্যাথটা দেখি কি বলছে, বলছে এক্স স্কয়ার সমান 9x, পরাবৃত্তের উপস্থিত বা উপস্থিত একটি বিন্দু হচ্ছে পি, পি যার কোটি 12, তার মানে দেখো পি এর কোটির ভ্যালু দেওয়া আছে, আমাদের ওই বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব বের করতে হবে। আচ্ছা, দেখো এই যে পরাবৃত্ত, এই যে পরাবৃত্ত দেওয়া আছে, তো এখান থেকে কি তুমি এর ভ্যালু পাবা না, এ সমান কত, দেখো 4 এর সমান 9, 4 এর সমান 9, বা এ সমান কত পাচ্ছ 9/4, এ সমান পাচ্ছ 9/4। আচ্ছা, এ সমান কত পাইছো 9/4। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখো, পি বিন্দুর কোটি দেওয়া আছে, আমার কি কয়ের ভ্যালু দেওয়া আছে, তো তুমি এই যে এখান থেকে এক্স এর ভ্যালু বের করতে পারবে না, এক্স এর ভ্যালু কি বের করা পসিবল না, তুমি এখান থেকে এক্স এর ভ্যালু বের করো, 12 বসাও, 12 বসালে পাওয়া যাবে 144, 12 কে স্কয়ার করলে কত পাওয়া যায়, 144 ইজ ইকুয়াল টু 9x, বা x ইজ ইকুয়াল টু কত, x ইজ ইকুয়াল টু কত, 144 কে 9 দ্বারা ভাগ করলে পাওয়া যায় 16, 16, তার মানে উপকেন্দ্রিক দূরত্ব কত হবে, 16 প্লাস 9/4, 9/4, তার মানে কি এটার সাথে এটা গুণ করো, গুণ করলে ও আচ্ছা আচ্ছা 16, 9/4 মানে কত, 9/4 মানে কত, 9/4 মানে কি
8.25 না, 9/4 মানে কি 8.25 না, না দেখো 4 দুগুণে 8, তার মানে 2 তুমি পাচ্ছ, আর কি 1 কে 4 দ্বারা ভাগ করলে কত পাবে? 0.25, 0.25। তো 2.25 এর সাথে কত যোগ করতেছো? 16, 16, তার মানে এটা কত হবে? 18.25, 18.25, বি নাম্বারটা আছে। আচ্ছা, পরের ম্যাথে আসি। একটি বর্গবৃত্তের উপকেন্দ্র দেওয়া আছে এবং দ্বিকাক্ষ সমীকরণ দেওয়া আছে, তার অক্ষরেখা সমীকরণ কত? আচ্ছা, দেখো দ্বিকাক্ষের সমীকরণ, দ্বিকাক্ষ মানে কি? নিয়ামক একটা সমীকরণ দেওয়া আছে, আমরা কি জানি বলতো? নিয়ামক রেখা অক্ষরেখা কি লম্ব হয়ে থাকে না? নিয়ামক রেখা অক্ষরেখার সাথে কি লম্ব হয়ে থাকে না? তার মানে নিয়ামক রেখার সমীকরণ যদি এটা হয়, বা দ্বিকাক্ষের সমীকরণ যদি অক্ষরেখার সমীকরণ কি হবে? এক্স এর সহগ আসবে, ওয়াই এর সহগ আসবে, এক্স এর আছে, তার মানে কি 2x, 2x মাঝখানে চিহ্ন চেঞ্জ হবে, মাইনাস এর প্লাস হবে, প্লাস, আর এখানে আসবে কি বলতো? এখানে আসবে হচ্ছে তোমার, এখানে আসবে হচ্ছে তোমার y প্লাস k ইজ ইকুয়াল টু 0, নাকি? এখন আমাদের কি লাগবে বলতো? k ভ্যালু লাগবে, k ভ্যালু লাগবে, k ভ্যালু আমরা কি জানি, বা k সমান কি লিখতে পারবো? এখন তুমি বসাও, তো এটা k এর ভ্যালু না লিখে তুমি সরাসরি কি করতে পারো? এই পাশে, এই যে ডান পাশটাতে কি করতে পারো? এখানে ভ্যালু বসায় দাও, যেটা হয় সেটাই লিখতে পারো। অথবা তুমি চাইলে k ধরে k ভ্যালু বের করতে পারো, k ইজ ইকুয়াল টু কত? তার মানে k ইজ ইকুয়াল টু লিখতে পারো -2x মাইনাস y, k ইজ ইকুয়াল টু -2x মাইনাস y হলে k এর ভ্যালু লিখ, k এর ভ্যালু লিখো, k এর ভ্যালু বসাও এখানে, কে সমান কত পাবা? -2 গুণন -1, তার মানে খালি 2 পাওয়া যাবে, -1 সমান 1, সমান 1, কে এর 1 বসো, মানে 2x প্লাস y প্লাস 1 সমান 0। অথবা তুমি চাইলে, এত কাহিনীর দরকারই ছিল না, কে নিয়ে আসার দরকারই নেই, তুমি কি করতেছো? চেঞ্জ করো, 2x লেখো, আবার কি y এর সামনে x এর সহগ দাও 1, মাঝখানে চিহ্ন মাইনাস আছে, প্লাস দাও। এখন যে বিন্দুটা আছে সেটা এখানে বসাও, বসালে কি হয় দেখো তো? বসালে এখানে কি হয়? সমানের এই পাশে -1 দ্বারা 2 কে গুণ করলে -2, আর 1 দ্বারা y কে গুণ করলে +1, তার মানে এখান থেকে কত? -1, সমানের এই পাশে কত হবে? +1, 2x y 1 সমান 0। ঠিক আছে, এইভাবে চাইলে করা যাবে, একটা ভাবে করলে যেটা ইজি হয়। আচ্ছা, এখন এখানে বলছে একটি পদার্থের দ্বিঘাতের সমীকরণ দিছে x 1 সমান 0, এবং শীর্ষবিন্দু দিছে পরবর্তী সমীকরণ। দেখো এই টাইপের যখন অঙ্ক আসবে তখন হচ্ছে তোমরা একটু ইমাজিন করবা। কিভাবে ইমাজিন করবা? দেখো, দ্বিঘাক্ষের সমীকরণ x 1 সমান 0, তার মানে এটা তুমি লিখতে পারবে না x ইজ ইকুয়াল টু 0, সরি x ইজ ইকুয়াল টু 1, x 1 সমান 0, তার মানে x ইজ ইকুয়াল টু 1 লেখা যাবে। x ইজ ইকুয়াল টু 1, x ইজ ইকুয়াল টু 1, তার মানে আমাদের যে দ্বিঘাক্ষটা আছে, আমাদের যে দ্বিঘাক্ষটা আছে সেটা কি? x ইজ ইকুয়াল টু 1 মানে কি বলতো? y অক্ষের সমান্তরাল না, জিনিসটা বলছো। x ইজ ইকুয়াল টু 1 মানে কি? y অক্ষের সমান্তরাল না, এটা একটা এমন একটা সরলরেখা যেটা কি y অক্ষের সমান্তরাল, তার মানে দ্বিঘাক্ষটা আসলে কার সমান্তরাল? y অক্ষের সমান্তরাল। তো দ্বিঘাক্ষ যদি y অক্ষের সমান্তরাল হয়, অক্ষরেখা কার সমান্তরাল হবে? অক্ষরেখা কার সমান্তরাল হবে? x স্কয়ারের সমান্তরাল হবে না? সরি, x অক্ষের সমান্তরাল হবে না? বুঝো, দ্বিঘাক্ষের ভ্যালু দেওয়া আছে x ইজ ইকুয়াল টু 1, দ্বিঘাক্ষের ভ্যালু মানে দ্বিঘাক্ষের সমীকরণ। তার মানে ইকুয়েশনটা কি রকম? এই যে এটা যদি ধরো আমাদের স্থানাঙ্ক হয়, x ইজ ইকুয়াল টু 1 বলতে আমরা a রেখাকে বুঝি না, তার মানে কি এটা y অক্ষের সমান্তরাল। y অক্ষের সমান্তরাল যদি হয় তাহলে আমাদের অক্ষরেখা হবে x অক্ষের সমান্তরাল। অক্ষরেখা যদি x অক্ষের সমান্তরাল হয়, ইকুয়েশনটা কি রকম হবে? ইকুয়েশনটা কি রকম হয় কথা? এখন তো শীর্ষবিন্দু কিন্তু দিয়ে দিছে, শীর্ষবিন্দু কিন্তু দিয়ে দিছে, শীর্ষবিন্দু যদি দেওয়া থাকে তাহলে আমরা কি লিখতে পারি? y মাইনাস বিটা। আগে প্রথমত আমরা দেখি আকৃতি আসবে কোনটা, আকৃতি আসবে যেহেতু কি y অক্ষের সমান্তরাল কি দ্বিঘাক্ষরেখা, তাহলে x অক্ষের সমান্তরাল হবে অক্ষরেখা, তাহলে ইকুয়েশনটা হবে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax, যখন কি শীর্ষবিন্দু 0,0 তে। আর যখন শীর্ষবিন্দু 3,0 তে তখন কি হবে? y মাইনাস 0 বা y স্কয়ারই লেখো সরাসরি, y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax মাইনাস 3। এটা হচ্ছে আমাদের সব মানে পরবর্তী সমীকরণটা। তো আমাদের লাগবে কি বলতো? a ধরবো, আমাদের লাগবে কার ধরবো বলতো? a ধরবো না? আচ্ছা, এখন একটা জিনিস আমাকে বলো, যে এইটা কি নিয়ামক রেখা? তো নিয়ামক রেখার এই প্রত্যেকটা পয়েন্টে কি x এর ভ্যালু 1, x এর ভ্যালু 1, আর যে পয়েন্টটা কি করছে? x অক্ষকে ছেদ করছে, ঠিক আছে? যে পয়েন্টটা অক্ষরেখাকে ছেদ করছে বা এই x অক্ষকে ছেদ করছে, সেই পয়েন্টের ভ্যালু কত? এই পয়েন্টের ভ্যালু কত? x এর ভ্যালু তো 1, এটা আমরা জানছি,
এক্স এর ভ্যালু তো কত 1, আমরা এটা জানি, বাট ওয়াই এর ভ্যালু কত হবে বলতো? 0 না? যেহেতু কি হয়েছে, যেহেতু যেহেতু আমাদের, এই দেখো আরেকটা জিনিস মাথায় রাখবে, শীর্ষবিন্দু কোথায় আছে? 3,0 তে আছে, 3,0 তে আছে। আর আমাদের অক্ষরেখা কি? এক্স অক্ষের সমান্তরাল। তো এক্স অক্ষের সমান্তরাল যদি হয়, এক্স অক্ষের সমান্তরাল যদি হয়, শীর্ষ যে বিন্দুটা আছে নিয়ামক রেখার পাদবিন্দু কি এই একই রেখার উপরে থাকবে? একই রেখার উপরে থাকবে। তো এখন এইখানে কি ওয়াই এর ভ্যালু 0 না? দেখো 3,0, তার মানে এখানে কি ওয়াই এর ভ্যালু কত? 0। ওয়াই এর ভ্যালু কত? 0। তাহলে এখানেও কি ওয়াই এর ভ্যালু 0ই হবে। তার মানে আমরা এই পাদবিন্দুটা বলতে কি বুঝবো? আমরা দ্বিকাক্ষরেখার যে পাদবিন্দু, দ্বিকাক্ষরেখার পাদবিন্দু বলতে কাকে বোঝায়? যে পয়েন্টে অক্ষরেখাকে দ্বিকাক্ষরেখা ছেদ করে সেটাকে দ্বিকাক্ষরেখার পাদবিন্দু বলে। তো দ্বিকাক্ষরেখার পাদবিন্দুর ছেদ মানে স্থানাঙ্ক কি হবে? দ্বিকাক্ষরেখার পাদবিন্দুর স্থানাঙ্ক কি হবে বলো? এক্স এর ভ্যালু 1, তার মানে 1,0। তো 1,0 আর 3,0, এই দুটো পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব কত? 1,0 এবং 3,0। তার মানে ধরো এখান থেকে আমরা একটা পরবৃত্ত আঁকলাম, এই যে এই পয়েন্টের দূরত্ব কত? এই পয়েন্টের দূরত্ব কত বলতো? √3 - 1 হোল স্কয়ার প্লাস 0 মানে 0 লেখার দরকার নেই, এটা কাটাকাটি, স্কয়ার আর রুট কাটাকাটি থাকছে 2 একক। তার মানে এই যে এতটুকু ডিস্টেন্স কত বলতো? এতটুকু ডিস্টেন্স কত? 2 একক না? এতটুকু ডিস্টেন্স যদি 2 একক হয়, তাহলে এইখানে যদি আমরা একটা উপকেন্দ্র আঁকি, এই ডিস্টেন্সটা কত? 2 এককই হবে না? 2 এককই হবে না? তার মানে এই ডিস্টেন্সটা কি বলতো? উপকেন্দ্র আর শীর্ষের মধ্যবর্তী দূরত্বই কি এর ভ্যালু না? এর ভ্যালু না? তার মানে এর ভ্যালু কত পাইছে? এর ভ্যালু কত পাইছে? 2 পাইছো না? এটা লেংথি প্রসেসও করা যায়, বাট ওটা অনেক টাইম লাগবে। লেংথি প্রসেসও করা যায়, ওই যে আমরা যে একটা একাডেমিকে শিখতাম যে শীর্ষবিন্দু দেওয়া আছে, সুতরাং এসপি বাই পিএম ধরে এসপি এর ভ্যালু এত, পিএম এর ভ্যালু এত, যে কোনো একটা দূরত্ব নিয়ে ওইভাবে সমীকরণ এক্স স্কয়ারের সমীকরণ আসা যায়। বাট এটা অনেক কি টাইম কনজিউমিং। তুমি একটা জিনিস দেখো, ফার্স্টে দেখতেছো কি অক্ষরেখা, সরি নিয়ামক রেখা অয় অক্ষের সমান্তরাল, তার মানে অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল, অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল। আর আরেকটা জিনিস দেখতেছো যে শীর্ষবিন্দু আছে 3,0 পয়েন্টে। তার মানে আমরা কি জানি? আমরা কি জানি বলতো? 3,0 দিয়ে কি অক্ষরেখা পাস করছে? 3,0 দিয়ে অক্ষরেখা পাস করছে। এখন 3,0 দিয়ে যদি অক্ষরেখা পাস করে, শীর্ষবিন্দুর ভ্যালু যদি কত হয়? শীর্ষবিন্দুতে যদি কি হয়, স্থানাঙ্ক 3,0 তে হয়, তার মানে ওই অক্ষরেখাটা বেসিক্যালি কোথায় আছে? এক্স অক্ষ বরাবর আছে না? এক্স অক্ষ বরাবর আছে না? কারণ ওয়াই ভ্যালু 0, ওয়াই ভ্যালু 0। তার মানে আমাদের অক্ষরেখাটা যেখানেই যাচ্ছে না কেন, যেখানে যাচ্ছে না কেন, অক্ষরেখায় কি হবে? ওয়াই ভ্যালু 0ই হবে। তার মানে সেটা যখন তোমার নিয়মরেখার পাদবিন্দুতে আসছে, তখনও কি ওইখানে ওই ওয়াই ভ্যালু 0ই আছে। ওয়াই ভ্যালু 0, এক্স এর ভ্যালু 1। আর একটা পয়েন্ট আছে কি, এক্স এর ভ্যালু 3 আর একটা ভ্যালু কি ওয়াই ভ্যালু 0। তো 3,0 এবং 1,0 এর মধ্যবর্তী দূরত্ব কত? 2, 2, 2। তার মানে কি করতেছে বলতো? আমরা এর ভ্যালু পাই গেছি। তো এর ভ্যালুটা জাস্ট খালি এখানে ইনপুট করো, অ্যান্সার পেয়ে যাও। এর ভ্যালু এখানে ইনপুট করলে অ্যান্সার পেয়ে যাবো। ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 4 মানে 8, 4 গুণন 2 মানে কি 8, 8 এক্স মাইনাস 3, 8 এক্স মাইনাস 3, 8 হয়েছে, 8 এক্স মাইনাস 3, এটা 3 নাম্বারটা। বুঝছো? আচ্ছা, আচ্ছা, পরেরটা দেখো। তুমি আগে করছিল, আচ্ছা স্লাইড এক্সট্রা আছে এখানে, স্লাইড এখানে এক্সট্রা করছে। আচ্ছা, এখানে কি বলছে? বলছে একটি পরাবৃত্তের উপকেন্দ্র দেওয়া আছে এবং নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে, পরাবৃত্তের সমীকরণ বের করো। এই দেখো এখানে কি বলছে, নিয়ামক রেখার সমীকরণ y+4, তার মানে y ইজ ইকুয়াল টু -3। এটা কি এক্স অক্ষের সমীকরণ না? y ইজ ইকুয়াল টু -3, এটা কি এক্স অক্ষের সমীকরণ না? সরি, এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ না? এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ তোমাকে দিয়ে দিচ্ছে y ইজ ইকুয়াল টু -3। তার মানে তার মানে তার মানে এটা কি নিয়ামক রেখা দিচ্ছে এরকম, ধরো আমাদের নিয়ামক রেখাটা এই যে এইখান দিয়ে আছে, ঠিক আছে? নিয়ামক রেখাটা এখান দিয়ে আছে। আবার বলছে উপকেন্দ্র কোথায় আছে বলতো? 0,4। তার মানে উপকেন্দ্র কোথায় আছে? উপকেন্দ্র আছে এই পয়েন্ট, মনে মনে এই পয়েন্ট। তো এই পয়েন্টে যদি থাকে, তার মানে কি আমাদের এই যে আমাদের এখানে একটা আমরা কি পেলাম বলতো? আহ পরাবৃত্তটা পাবো। এইখানে যে আমরা একটা পরাবৃত্ত পাবো, এইখানে যে একটা আমরা পরাবৃত্ত পাবো, তার অক্ষরেখা কই হবে বলো? অক্ষ বরাবর না? অক্ষ বরাবর না? আচ্ছা, এখন একটা জিনিস আমাকে বলো, এইখানে ওয়াই এর ভ্যালু কত? -3। এইখানে ওয়াই এর ভ্যালু কত বলো তো? 4 না? 4 না? তার মানে এই টোটাল ডিসটেন্সটা কত? এই পুরো ডিসটেন্সটা কত? পুরো ডিসটেন্সটা কত? 7। ফুল ডিসটেন্সটা কত বলতো? 7। ফুল ডিসটেন্সটা 7 না? 4 -3, 7। তো এই ফুল ডিসটেন্সটা যদি 7 একক হয়, ও আচ্ছা আমি এখানে ভুল লিখছি, এটা তো y+4। তার মানে y -4 হবে, y -4 হবে,
ওয়াই মাইনাস ফোর হবে, তার মানে এটা কত, -4। -4 থেকে -4 বাদ দিলে থাকে হচ্ছে 8। আচ্ছা এবার ঠিক আছে, তো এইখানে যদি 8 পাই, তাহলে এক সেকেন্ড, সেকেন্ড 4 4, তো এখান থেকে যদি আমরা কি পাই, 8 পাই, তার মানে দেখো আমরা কি করছি, নিয়ামক রেখার পাদবিন্দু থেকে, অবভিয়াসলি কি পরাবৃত্তের জন্য নিয়ামক রেখার পাদবিন্দু থেকে উপকেন্দ্র বা ফোকাসের দূরত্ব হচ্ছে 2a, 2a, অথবা আমরা লিখতে পারি কি 2a সমান কত পাইছি, 2a সমান পাইছি 8। অতএব a সমান পাওয়া যাবে কত, a সমান পাওয়া যাবে 4। a সমান যদি 4 পাওয়া যায়, দেখো এখানে কি উপকেন্দ্র শীর্ষবিন্দু দিয়েছে, সরি উপকেন্দ্র দিয়েছে, আর হচ্ছে নিয়ামক রেখা দিয়েছে, আচ্ছা a পাইছি। আচ্ছা যাই হোক, এখন আমাদের দরকার কি বলতো, এই শীর্ষবিন্দুটা, শীর্ষবিন্দুটা কি হবে বলতো, শীর্ষবিন্দুটা কি হবে, শীর্ষবিন্দুটা কি হবে দেখ, এখানে আমাদের শীর্ষবিন্দু বের করার দরকার আছে, শীর্ষবিন্দু বের করার দরকার আছে, প্রথম শীর্ষবিন্দু সম্পর্কিত সমীকরণ আছে, আলফা বিটা সম্পর্কিত, তাহলে কি এখানে তো এরকম হবে ওয়াই মাইনাস বিটা হোল স্কয়ার সমান ধরো কিছু একটা 4a ইন্টু এক্স মাইনাস আলফা। তো এই আকৃতির তো কোনো সমীকরণ নাই, তার মানে কি আমাদের শীর্ষবিন্দু কোথায় আছে, 0,0 আছে, শীর্ষবিন্দু 0,0 আছে। শুধুমাত্র এখন দেখতে হবে যে এটা মিলছে কার সাথে, শুধুমাত্র আমাদেরকে দেখতে হবে কি এটা কার সাথে মিলছে, ঠিক আছে, এটা কার সাথে মিলছে। তো এখন দেখো প্রথমটা দেখো, প্রথম ইকুয়েশনের দিকে তাকাও, এখানেও কি এক্স স্কোয়ার সমান 16y আছে, তারপরে এক্স স্কোয়ার সমান 16y আছে, একটা মাইনাস আছে একটা প্লাস আছে, ঠিক আছে। আবার লাস্টে আছে কি দেখো তো, আচ্ছা একদম শেষে আছে হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 12x। তো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 12x হওয়ার তো কোনো পসিবিলিটি নেই, কারণ এর ভ্যালু আমরা অলরেডি 4 পাই গেছি, তার মানে 4 ইন্টু 4 16 হবে, এটাও কাটা, এটাও কাটা, এটাও কাটা, এটাও কাটা। এখন থাকতে পারে কি এই দুইটার মাঝখানে যে কোনো একটা না? এই দুইটার মাঝখানে কি যে কোনো একটা হওয়ার কথা না? এখন দুইটার মাঝখানে যে কোনো একটা হওয়ার কথা, কারণ আমরা আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে যে নিয়ামক রেখা অলওয়েজ কি বিপরীতে থাকে, নিয়ামক রেখা অলওয়েজ কি, নিয়ামক রেখা অলওয়েজ কার বিপরীতে থাকে, আমাদের উপকেন্দ্রের বিপরীতে থাকে। তো উপকেন্দ্রের বিপরীতে যদি নিয়ামক রেখা থাকে, তাহলে এরকম হবে না আকৃতিটা। তো এখন আকৃতি যদি এরকম হয়, দেখো তো মুখটা কোন দিকে হাঁটছে, ধনাত্মক দিকে। ধনাত্মক দিকে যদি হা করে, আমাদের অ্যান্সার কোনটা হবে, আমরা কি বলছি, ধনাত্মক দিকে হা করলে এর ভ্যালু পজিটিভ, ধনাত্মক দিকে হা করলে এর ভ্যালু পজিটিভ। তো এখানে অ্যান্সার হবে, এখানে অ্যান্সার হবে কত, বি নাম্বারটা, বি নাম্বারটা, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা এখন হচ্ছে একটি সরলরেখা পরাবৃত্তের স্পর্শক হইতে পারে কখন, দুই ভাবে হইতে পারে। দেখো আমাদের দুই ধরনের যেহেতু সরলরেখা আছে, মানে সরি পরাবৃত্ত আছে, একটা কি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay, আর একটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax। দুই ধরনের পরাবৃত্ত আছে, দুই ধরনের পরাবৃত্ত আছে যেহেতু, তার মানে কি, তার মানে আমরা হচ্ছে এখান থেকে আমরা দুই ধরনেরই কি তোমার শর্ত পাবো। তো দুই ধরনের শর্ত যেহেতু পাচ্ছি, বাট আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এক নাম্বার, এটা আমরা অনেক মেথড পাবো, এটা অনেক মেথড পাবো, এটা আসে না, খুব একটা আসে না বললেই চলে, বাট আমরা মনে রাখবো, ঠিক আছে। তো ধরো এটা কিন্তু সরলরেখা, আমরা জানি এটা সরলরেখার একটা আদর্শ আকৃতি, y is equal to mx plus c। তো এখানে এমটা হচ্ছে সরলরেখার ঢাল, ঠিক আছে। আর এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে পরাবৃত্তের আকৃতি, পরাবৃত্তের আদর্শ সমীকরণ। তো এখানে এ হচ্ছে কি পরাবৃত্তের ওই তোমার কেন্দ্র থেকে শীর্ষের মধ্যবর্তী দূরত্ব, উপকেন্দ্র থেকে শীর্ষের মধ্যবর্তী দূরত্ব। তো এখন এই ওয়াই সরলরেখা যদি কি করে, ওয়াই সরলরেখা যদি এই পরাবৃত্তটাকে স্পর্শ করে, তাহলে এই যে আমাদের কনস্ট্যান্টটা ছিল সি, সরলরেখার কনস্ট্যান্ট সি, এটা সমান হয় এ বাই এম, এটা মুখস্থ রাখতে হবে, এ বাই এম। আর হচ্ছে এই যে স্পর্শ বিন্দু স্থানাঙ্ক, অর্থাৎ যে পয়েন্টে স্পর্শ করতেছে সেই বিন্দু স্থানাঙ্ক হয় এ বাই এম স্কয়ার, হয় হচ্ছে কি ভুজ, আর কোটি হয় হচ্ছে 2a বাই এম, এ বাই এম স্কয়ার 2a বাই এম। সি ইজ ইকুয়াল টু এ বাই এম, আর হচ্ছে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক কি বুঝে হবে এ বাই এম স্কোয়ার, আর কোটিতে হবে 2a বাই এম। এটা অলওয়েজ মাথায় রাখতে হবে, এটা অলওয়েজ মাথায় রাখতে হবে, এটা মুখস্থ করে ফেলতে হবে, এই দুটা জিনিস মুখস্থ করে ফেলতে হবে, মাস্ট করতে হবে। এইটাও করলে করলে ভালো, এটা করলেও ভালো, কারণ এটা অনেক সময় আসতে পারে, বাট আসার কথা না, তো মনে রাখা ভালো, অনেক সময় দিয়ে দিতে পারে, বাট এটা থেকে ম্যাথ আসে, এটা থেকে অনেক ম্যাথ আসে, ঠিক আছে। তো আজকে আমরা দেখতেছি তারপর মানে
কি টাইপের ম্যাথ আসছে আমরা দেখতেছি এখান থেকে। দেখো, বলে দিছে একটা সরলরেখা দিছে, এখানে এম এর ভ্যালু কত, 4, এম এক্স প্লাস সি, সি এর ভ্যালু কত, 2। দুইটা ডাটা কিন্তু আমাদের ডান। এখন বলছে স্পর্শ বিন্দু নির্ণয় করো। স্পর্শ বিন্দু নির্ণয় করতে হইলে আমাদের কি লাগবে, এ লাগবে আর এম লাগবে, এ লাগবে আর এম লাগবে। তো দেখো এখানে কি 12x আছে, y স্কয়ার ইজ ইকুয়াল টু 12x, তার মানে কি 12 ইজ ইকুয়াল টু 4a, বা এ সমান কত, এ সমান 3, এ সমান 3, কারণ 4 দ্বারা ভাগ করলে 3 পাওয়া যায়। আচ্ছা, তুমি এ জানো আর এম জানো, এ জানো আর এম জানো, তো এর ভ্যালু কত পাইছো, এর ভ্যালু পাইছো হচ্ছে 3, এম এর ভ্যালু পাইছো 4, এর ভ্যালু পাইছো 3 আর এম এর ভ্যালু পাইছো 4। এখন আমাদের কি করতে হবে বলতো, আমাদের ওই যে সিম্পল যে একটা ফর্মুলা আছে ওইখানে অ্যাপ্লাই করতে হবে। কোনটা বলতো, আমরা কি শিখছিলাম, ভুজ হয় কি এ বাই এম স্কোয়ার, আর কোটি হয় কি 2m বাই, সরি, কোটি হয় হচ্ছে তোমার 2a বাই এম, 2a বাই এম, 2a বাই এম, 2a বাই এম, এ বাই এম স্কোয়ার আর 2a বাই এম। ঠিক আছে, তো এখন তুমি এক কাজ করো, এ বাই এম স্কোয়ার কত হয়, এর ভ্যালু কত 3, এম স্কোয়ার ভ্যালু কত 4, কে স্কোয়ার করলে 16 পাওয়া যায়, তার মানে 3/16। আর 2 এর ভ্যালু কত 6, আর এম এর ভ্যালু কত 4। তো 6 আর 4 কাটাকাটি করলে কত পাওয়া যায়, 6 আর 4 কে কাটাকাটি করলে পাওয়া যায় হচ্ছে 3/16। আগে লিখি, 6 আর 4 কে কাটাকাটি করলে পাওয়া যায় 3/2। তার মানে 3/16 আর 3/2, 3/16 আর 3/2 হচ্ছে অ্যান্সার। 3/16 3/2 কই আছে, বি নাম্বারটা, বি নাম্বারটা। ওকে, আচ্ছা, এখন আমরা আসি পরের ম্যাথে। তো এখানে কি বলছে, এখানে তোমার y is equal to 2x plus 2 সরলরেখা কি করছে, 4 y square is equal to 4ax পরাবৃত্তকে স্পর্শ করছে, পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে বলছে। আচ্ছা, তার মানে আমাদের কাজ কি বলতো, কাজ হচ্ছে এটা বের করা, কারণ উপকেন্দ্রিক লম্ব সমান আমরা কি জানি 4a mod of 4a। তার মানে এখন আমরা যদি a ভ্যালুটা বের করতে পারি তাই কি করতে পারবো বলতো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে পারবো। তো এখন এখানে দেখো m এর ভ্যালু দেওয়া আছে 2, m এর ভ্যালু দেওয়া আছে 2, c এর ভ্যালু দেওয়া আছে কত 2। তার মানে আমরা কি শিখছি, c is equal to কি শিখছি বলতো, c is equal to a by, c is equal to কি শিখছি, a by m, c is equal to a by m। তার মানে a by m যদি হয় এর ভ্যালু কত, এর ভ্যালু কত জানি না, এর ভ্যালু জানি না, বা দিয়ে লিখলাম a is equal to c into m, c এর ভ্যালু কত আছে দেখো, c এর ভ্যালু 2, আবার কি এ এম এর ভ্যালু কত 2, সি এর ভ্যালু 2, এ এর ভ্যালু 2। তার মানে সি আর এম গুণ করলে পাওয়া যাবে 2 গুণন 2 সমান 4। তার মানে এর ভ্যালু পাচ্ছ কত 4। তার মানে 4 এ করলে কত পাওয়া যাবে, মোড অফ 4 এর সমান পাওয়া যাবে 16, 16 এই নাম্বার, মোড অফ এ করলে পাওয়া যাবে 16। আচ্ছা, আচ্ছা, এখন দেখো এটা একটু ইম্পর্টেন্ট কেস। এইখানে এই যে আমরা দুইটা আকৃতি স্পর্শ করার সময় দুটো শর্ত যে পড়ছিলাম, দুটার আকৃতি কিরকম ছিল, একটা ছিল y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax, আর একটা ছিল এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a1। এই তো, এই দুইটা আকৃতি ছিল না। এখন আমাদের এই দেখো এই পরাবৃত্তটার আকৃতি কিরকম, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস 3। এটা কি কোনটার সাথে মিলছে, এটা কিন্তু কোনটার সাথে মেলে নাই। সো আমাদের এটা কি আসলে ওই যে র্যান্ডম যেভাবে পদ্ধতি করছি ওইটা করলে হবে না, এটাকে একটু অন্যভাবে করতে হবে। তো দেখো এখানে ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, এখানে ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, সো আমরা আলটিমেটলি লিখতে পারবো কি, এই পার্ট ইজ ইকুয়াল টু এই পার্ট। তার মানে লেখা যাবে এক্স স্কোয়ার প্লাস 3 ইজ ইকুয়াল টু এ এক্স মাইনাস 1, সমান এই পাশে নিয়ে আসো সবগুলাকে, তাহলে কি পাওয়া যাবে, এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখন তোমরা একটা জিনিস মাথায় রাখবা, যে ধরো তোমরা একটা পরাবৃত্ত আঁকছো, এরকম একটা পরাবৃত্ত আঁকছো, একটা রেখা পরাবৃত্তের কয়টা বিন্দুতে স্পর্শ করতে পারে, কয়টা বিন্দুতে স্পর্শ করা পসিবল বলো, যদি একটা সরল রেখা আঁকবো সেটা পরাবৃত্তের কয়টা বিন্দুতে স্পর্শ করা পসিবল, এই একটা বিন্দুতেই না, একটা বিন্দুতেই না, এরকম করে তো ছেদ করে যাবে, স্পর্শ করা গেল না। স্পর্শ করতে গেলে শুধুমাত্র কি, স্পর্শ করতে গেলে শুধুমাত্র একটা বিন্দুতেই স্পর্শ করা পসিবল, আদারওয়াইজ কি করবে, ছেদ করবে। তার মানে দেখো এখানে আমরা কি পাইছি, এখানে একটা দ্বিঘাত সমীকরণ পাইছি। একটা দ্বিঘাত সমীকরণের মূল কয়টা হয়, দুইটা হয়, মূল দুইটা হয়। তো এখন যদি এইখান থেকে দুইটা মূল আসে,
যদি এখান থেকে দুইটা মূল আসে তাইলে কি, তাইলে কি ওই একটা সরলরেখা কখনো এই দুইটা মূলকে মানে দুইটা বিন্দুতে স্পর্শ করতে পারবে? সরলরেখাকে দুইটা বিন্দু থেকে আদৌ স্পর্শ করা পসিবল? পসিবল কিন্তু না। তার মানে এই এর ভ্যালু বা এর ভ্যালু বাদ দিচ্ছি, এই সমীকরণ থেকে দুইটা মূল কি আলাদা আসা যাবে না। এই সমীকরণ থেকে দুইটা মূল আলাদা আসা যাবে না, কারণ দুইটা মূল আলাদা আসা পসিবল না। কারণ একটা সরল রেখা শুধুমাত্র একটা বিন্দুতেই কি করতে পারে, একটা বর্গক্ষেত্রকে স্পর্শ করতে পারে। তার মানে এইখান থেকে মূল আসতে হবে কয়টা? দুইটা মূল তো আসবে। আমরা আবার এটাও জানি কি একটা দ্বিঘাত সমীকরণ থেকে অবভিয়াসলি দুইটা মূলই আসবে, বহুপদী সমীকরণে শিখছি। দুইটা মূল যদি আসে, এমন ভাবে দুইটা মূল আসবে যাতে দুইটা মূল সমান হয়। দুইটা মূল সমান হয়। তো দুইটা মূল কখন সমান হয়? দুইটা মূল কখন সমান হয়? যখন ডি এর ভ্যালু কি হয়, জিরো হয়। নিশ্চয়ক ডি এর ভ্যালু জিরো হয়। নিশ্চয়কের ডি এর ভ্যালু সমান মানে কি জানি, নিশ্চয়ক সমান কি বলতো, বি স্কয়ার মাইনাস ফোর এসি না? ডি ইজ ইকুয়াল টু বি স্কয়ার মাইনাস ফোর এসি। তো এইখানে কি আছে দেখো, বি এর জায়গায় কি আছে, এ। তার মানে আমরা ডি সমান যদি জিরো লিখতে পারি, লিখতে পারবো বি স্কয়ার মাইনাস ফোর এসি ইজ ইকুয়াল টু জিরো, বা বি স্কয়ার সমান ফোর এসি। তো এ এর ভ্যালু জানো ওয়ান, সি এর ভ্যালু জানো ফোর, তাহলে তুমি লিখতে পারবা বি স্কয়ার সমান, যদি তুমি ফোর এসি লিখতে চাও তাহলে তোমার এখানে লিখতে হবে কি বলতো, ফোর গুণন ফোর। তার মানে এখানে বি স্কয়ারের জায়গায় বসা দাও, বি মানে কি বলতো, এ না? এক্স এর সহগ কি বি না? তার মানে বি এর জায়গায় কে বলবে বলতো, মাইনাস এ বলবে। বি এর জায়গায় মাইনাস এ বলবে, বি এর জায়গায় মাইনাস এ বসবে। আচ্ছা, এখানে আমরা ইউজ করবো এটা। বি এর জায়গায় যদি মাইনাস এ বসে, তাহলে এটাকে রাখি। বি এর জায়গায় যদি মাইনাস এ বসে তাহলে কি হবে, মাইনাস এ কে স্কোয়ার করো সমান পাবা ষোলো, বা এ স্কোয়ার সমান পাবা ষোলো, বা এ সমান পাবা প্লাস মাইনাস বরাবর ষোলো সমান সমান প্লাস মাইনাস, প্লাস মাইনাস ফোর। এটা কই আছে, এই যে এ নাম্বারে প্লাস মাইনাস ফোর কই আছে, এ নাম্বারে। এটা কি করছে এখানে? তার মানে আমরা পাইলাম অ্যান্সার কত পাইলাম বলতো, প্লাস মাইনাস ফোর। তো মোটামুটি পড়াবৃত্তে সবগুলা কনসেপ্ট পড়ানো শেষ। আমরা আগামী ক্লাসে অধিবৃত্ত আর উপবৃত্ত নিয়ে পড়াশোনা করব। তো একটু ভালো মতো জিনিসগুলো দেখো, অনেকটা কাছাকাছি। মানে আমরা যে ওই যে প্রথমকার যে জিনিসপত্রগুলো পড়ছি, ওই জিনিসগুলো অনেকটা কাছাকাছি, কিছুটা একটু আলাদা আছে, বাট মোস্ট অফ দ্য বেসিক কি সেম দিক দিয়ে যাবে, মোস্ট অফ দ্য বেসিক কি একই দিকে যাবে। সো আমরা আজকের ক্লাসটা মনোযোগ করলে মোটামুটি, বা আজকের ক্লাসটা যদি বুঝে থাকি, সামনের ক্লাসগুলো খুবই ইজি হবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।